পরিচয়টা হলো আমার আপুর সাথে আমি থাকতাম। ওখানে আমি একা একা থাকতাম কত না। সালের ঘটনা এটা প্রায়? 2011 শেষের দিকে আর কি। তখন আপনি কি করতেন? আমি কিছু করতাম না, বাসায় ছিলাম। আচ্ছা তো একদিন 2 দিন করে এরকম করতে করতে পাশাপাশি একটা ছেলে ছিল, ওর নাম ছিল ফিরোজ। আচ্ছা সে আমাকে খুব বন্ধুত্ব ভাবতো। তো এরকম করতে করতে মিনিমাম 6 মাস গেল। 6 মাস পরে আমার মোবাইল নাম্বার নিল এবং আমার সাথে কথা বললো, আমার মানে বাসায় আসলো। বাসায় থাকতো বলে হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, যেখানটা আপনি থাকতেন তার পাশেই থাকতো তার তিনি? পাশেই ছিল, তার বোনের আচ্ছা, বাসায় ছিল। আপনার পরিবারে তখন কে কে ছিল? আমার পরিবারে সবাই ছিল, কিন্তু আমি একা থাকতাম আমার একটা চাচাতো আপুর সাথে। তো ওখানে থাকিয়া পাশাপাশি একটা এমব্রয়ডারি চাকরি করতাম, মানে সুতা মানে কাটতাম চাকরির আর কি। জন্য আর কি? চাকরির জন্য না, তখন চাকরির বয়স হয়নি আমার। তখন বয়স কত ছিল আপনার? আমার বয়স ছিল 13 বছর। 13 বছর? জি। ওকে, তারপর কি হলো? মানে আপনার মোবাইল নাম্বার জোগাড় করলো তিনি? মোবাইল নাম্বার, আমার তখন মোবাইল ছিল না। তারপরে আমাকে কিছু টাকা দিল মোবাইল কেনার জন্য। তো মোবাইল কিনলাম। তারপরে কথা হলো তারপরে আস্তে আস্তে ওই 2-1 কথা বলতে বলতে আমাকে ভালোবাসে। তো ভালোবাসার কথা বললো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি কি ফ্যামিলির কাছে বলতে পারবা? আমি বললাম না, এই মুহূর্তে আমার সম্ভব না। আচ্ছা, তো আমার সম্ভব না, আমাকে কিছুদিন সময় দিতে হবে, তারপরে আমি বলবো। পরে আমাকে সময় দিল। সময় দেওয়ার পরে আমি বললাম যে তোমার ফ্যামিলি কি বলে, তুমি কি তোমার ফ্যামিলি থেকে অনুমতি নিছো? পরে বলে না, আমি যা বলবো তাই। এই বলে অনেক দিন চলে গেল। চলে যাওয়ার পরে 2014 সালে আমাকে বলে যে আমরা দুজন বিয়ে করব। বললাম না। আচ্ছা, আমি এই যে যেই ঘটনাটা আপনি বলছিলেন এটা 2011 সালের ঘটনা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, তো এই 11 থেকে 2014 মোটামুটি এখানে 4 অনেক বছর। দিন। হ্যাঁ, তো এই 4 বছরে কি কি হলো সেগুলো আমরা একটু শুনি। এই 4 বছরের ভিতরে অনেক ঘটনা আছে। আমরা এই ঘটনাগুলো তো শুনতে হবে। সেটা হচ্ছে 4 বছরের ভিতরে আপনার ভালোভাবে গেছে দিনকাল। তো আমাকে অনেক যত্ন করতো এবং টাকা পয়সা দিত, বাড়িতে নিয়ে যেত, খাবার টাবার কিনে নিয়ে আসতো। খুব ভালো ছিলাম। আচ্ছা, বাড়িতে নিয়ে যেতে বলি মানে তাদের গ্রামের হ্যাঁ বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, ওদের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুরে। আচ্ছা, তখন আপনি কোথায়, মানে ঢাকায় থাকতেন? ঢাকা চিটাং রুটে ছিলাম তখন। আপনার বোন আপনাকে যেতে দিত তার চাঁদপুরে? যেতে দিত না, কিন্তু ওখানে আমার একটা বোন বিয়ে হয়েছিল, তো সেই কারণে আমি ওখানে যাইতাম। ওখান থেকে আবার ওদের বাড়িতে যেতে অনেক 5 মিনিট লাগতো। অলরাইট, এখানে আপনাকে আমি একটু থামাবো। গল্পের মাঝখানে আমি কিছু প্রশ্ন আজকে করছি লিসেনার্স। এই জায়গাটা হয়তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে কেন আমি বারবার প্রশ্ন করছি। এই প্রশ্নগুলো করার একটা মাত্র কারণ, এই প্রোগ্রামটা শুধুমাত্র যে টিনেজার যারা ওরা শোনে তা কিন্তু না। একটা গার্ডিয়ানের জায়গা থেকে একজন বাবাও শুনছে, ঠিক সেই জায়গা থেকে একজন মাও শুনছে, বড় ভাই কিংবা বোন তিনিও শুনছেন। অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। বাবা মার সঙ্গে হয়তোবা সন্তান থাকছে না, কোনো না কোনো বড় ভাই বা বোনের সঙ্গে থাকছে। এরপরই দেখা যায় যে সন্তানটা বকে যায় বা সন্তানটা এমন একটা জায়গায় চলে যায়, এমন একটা দিকে চলে যায়, ওখান থেকে আসলে ফিরে আসাটা অসম্ভব। কিংবা কখনো কখনো এমনও ঘটে যায়, এমন একটা দুর্ঘটনা ঘটে যায়, সেই জিনিসটা লাইফে কখনোই আর কভার দেওয়া পসিবল হয় না। তো সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় আজকের গল্পটা অভিভাবক যারা রয়েছেন তাদের জন্য ভীষণ দরকার। আপনার সন্তান কার সঙ্গে মিশছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, ওটা জানা যতটুকু আপনার দায়িত্ব। এবং ঠিক একইভাবে একজন বড় ভাই বা বোনের কাছে যখন তার ছোট বোন বা ছোট ভাইটা থাকছে, সে আদৌ কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কোচিং এর নাম দিয়ে কি অন্য কোথাও যাচ্ছে কিনা, বা ক্লাসের নাম দিয়ে, স্কুল বা কলেজের নাম দিয়ে অন্য কোথাও সে টাইম স্পেন্ড করছে কিনা, সেটা কি নিয়ে করছে, এটা মনে হয় এখন খুব বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনার সেই ছোট ভাইটা, আপনার সেই বোন অথবা আপনার সেই সন্তান কোনো না কোনো একদিন এই প্ল্যাটফর্মে বসে তার ভালোবাসার গল্পটা হয়তোবা শেয়ার করতেই পারে। যেই কারণে আজকে সুমি আমাদের স্টুডিওতে, আমরা চাই না যে আপনার সঙ্গেও, আপনার সন্তানের সঙ্গে, আপনার ভাই বোনের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। এনিওয়ে, সুমি, আপনি এই যে মানে এই সাহসটা আপনি কিভাবে পেলেন যে আপনি ঢাকা থেকে চাঁদপুর চলে যাচ্ছেন? এই জিনিসটা মানে আপনার কিভাবে, আপনার মনে হলো না একটাবারও যে আপনি যেটা করছেন একটা তখন আপনাদের বিয়ে হয় নাই, জি রাইট? না ভাইয়া, বিয়ে হয় নাই, কিন্তু তখন ছিল যুবককাল এবং কিশোরী ছিলাম এবং তখন টিনেজ ছিল হ্যাঁ পুরোপুরি হ্যাঁ, আপনি, তখন কোনো ভয় ছিল না মনের রাইট? ভিতরে।
যেটা করতেন ওইটাই মনে হয় ঠিক আছে। সে জি। ওকে। তো ওখানে ওদের বাড়িতে যাওয়ার পরে সবাই আমাকে হেল্প করে বাড়িতে যাওয়া আসার জন্য, এবং বা আমার বাড়িতে যোগাযোগ করার পরে আমার বাড়িতে তার বড় ভাই আসে। তারপরে আমাদের লাভ ম্যারেজ হয়, কিন্তু আচ্ছা। কোনো রকম আর কি হুম হুম। মানে মানে আজকে সুমি কোনো কথা কিন্তু আজকে এখানে গোপন করা যাবে না। না আমি না আবারও আমি বলছি, আমি একদমই আবারও বলছি যে আজকে এটা হচ্ছে এখানটায় যেহেতু আপনি রেজিস্ট্রেশন করে আসলেন, জি কোনো কিছু আপনার গোপন করার নেই। কি কি ঘটলো না ঘটলো, যতদিন আপনার সঙ্গে তার আপনার সম্পর্কটা ছিল কতদিন? সম্পর্ক ছিল মোট 3 বছর। সম্পর্ক আচ্ছা, করার এই পরে 3 বছরের গল্পটা আমরা আগে শুনবো, তারপরে হচ্ছে বিয়ের পার্টি আমরা যাবো। সম্পর্ক যখন হয়েছে তখন হুম হুম হুম। দিনটা অনেক ভালো গেছে ভাইয়া, যে আচ্ছা। এরকম ভালো গেছে যে বলার বাহিরে। ওকে। তারপর তখন মনে হচ্ছে যে আমার কোনো আপনার কষ্ট। সঙ্গে তার বয়সের পার্থক্যটা কেমন ছিল? হ্যাঁ, বয়সের পার্থক্য ছিল। তার বয়স ছিল 20 বছর, আমার ছিল 13 বছর, 7 বছরের মতো একটা হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স হ্যাঁ। ছিল। ওকে। আচ্ছা, কিন্তু তারপর কি? তার ফ্যামিলিটা একটু গরিব টাইপ ছিল হুম হুম আমাদের হুম হুম চেয়ে। তো সে যে এক তার বোন ছিল একটা, আর ভাই ছিল 2 ভাই। হুম হুম। তাদের ফ্যামিলি আমি ভালোভাবে দেখি নাই, কিন্তু তার নানুর বাড়িতে যাইতাম আসতাম। তো পুরা ফ্যামিলি আমাকে দেখাইতো না, কিন্তু আচ্ছা, এটা কেন দেখাতো না? কিছু জিনিস লুকায় রাখতো আমার কাছে। সেটা আমি হুম হুম বুঝতে হুম। পারতাম না। আমার ভিতরে কোনো কিছু লুকানোর মতো ছিল না। ওকে। সেজন্য আমি ফ্রেশ ভাবে তাকে আমি পছন্দ করতাম। সেজন্য আমার তা সবাই পছন্দ করতো, বিয়ের জন্য প্রস্তাব দিল। তারপর আমি বললাম যে না, আমার বাবা মার অনুমতি লাগবে। কতদিন প্রেম করার পরে এই প্রস্তাবটা পান আপনি? 3 বছর। আচ্ছা, সম্পর্কের 3 বছর যাবার পর। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে শুনি আমরা। 3 বছর পর তারপরে তার বাড়ির থেকে আমাকে অনুমতি দিল যে তুমি কি করতে চাও। হুম হুম। আমি বললাম যে এখন আমার মা বাবা যা বলে তাই করতে হবে। পরে আমার মা বলল যে হ্যাঁ, তোমার খুশি, তুমি যেটা করতে চাও করবা। আপনার তারপর মা আপনাকে বাধা দিল না? বাধা দিছিল প্রথমে, পরে বাধা দেয়নি। যে এখন তো আর লেখাপড়া করতেছি না, লেখাপড়া ছেড়ে দিছি। লেখাপড়া কেন ছেড়ে দিয়েছিলেন? ছেড়ে দিয়েছিলাম, একটু সংসারের অভাব ছিল, ওকে। কাজ করতে হয়েছে। হুম 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 আমার হুম। ছোট 2টা বোন ছিল, বড় 2টা বোন বিয়ে হয়ে গেছিল। সেজন্য একটু কাজটা করতাম, লেখাপড়া খুব কম করতাম। মানে তা পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্যই আপনি হ্যাঁ হ্যাঁ মেইনলি হ্যাঁ, ঢাকায় আসছিলেন, ঢাকায় ঢাকায় আসার পর আসছিলাম আসলে কাজ না করে মানে একটা লেখাপড়া না সম্পর্কে আপনি করে। জড়ায় যান। না, কাজ করতেছিলাম সে হুম 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 সময়, হুম। কাজও করতাম, সম্পর্ক মানে কথাবার্তা হইতো। এরকম করতে করতে সবাই আমাকে আর কি হেল্প করলো, কাজের জন্য হেল্প করলো, বাড়িতে যাওয়া আসার জন্য হেল্প করলো, এবং কি তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে মানুষ আসা যাওয়া করতো। তারপর থেকে আর কি বিয়ের ব্যাপারটা শুরু হলো। ওকে। তারপর কি হলো? তারপর বিয়ে হলো। বিয়ে হলে কি হবে, তাদের বাড়ি থেকে কেউ আসেনি আমাদের বাড়িতে। আচ্ছা, তাহলে এই জায়গাটাকে একটু পরিষ্কার করে আমরা শুনি হ্যাঁ, এই যে কিভাবে আসলে বিয়ের সিদ্ধান্তটা ফাইনালি হচ্ছে। আপনি কি মনে মনে করে আসলে আপনার যে বয়স ছিল তখন, কত বছর বয়সে আপনার বিয়েটা হয়? 14 বছর বয়স। 14 বছর বয়সে আপনি কিভাবে কিভাবে আসলে বিয়ের ডিসিশনটা আপনি নিলেন? ডিসিশন আপনার বাবা নিয়েছিলাম। মা দিল? না, বাবা মা দেয়নি, এই কারণে বলছিল যে কোন রকম আর কি কাবিন করে রাখবে, হুম তা হুম হুম। 3 বছর পরে আমাকে উঠায় নিবে। রাইট, মানে আপনি সাবালিকা হওয়ার পর হ্যাঁ আপনাকে হ্যাঁ উঠিয়ে হ্যাঁ, দেওয়া হবে। সেজন্য আর কি। তারপরে আমাকে উঠায় নিছে, নেওয়ার পর ওর বাড়িতে নিয়ে যায় দেখাইছে কিন্তু 13 সবাইকে। বছর বয়সে আপনার বিয়েটা কিভাবে হয়? তাহলে কি আপনার ফেক কাগজপত্র বানিয়ে বিয়েটা হয়? হ্যাঁ, কাগজপত্র বানিয়ে বিয়ে হয়েছে, কিন্তু তখন ভোটার আইডি কার্ড দরকার হয়নি, বাড়িতেই বিয়েটা হয়েছিল। অলরাইট। তো ওকে। কাজী অফিসে বিয়েটা হয়নি। বিয়েটা যখন হয় তখন আপনার ফ্যামিলির কে কে ছিল সেখানে? সেখানে আমার চাচা ছিল, আম্মু ছিল, ভাইয়া ছিল। আপনার বাবা ছিলেন না? না না, বাবা ছিলেন না, বাবা ওকে। অসুস্থ ছিলেন। হুম 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 হুম। তখন আমি রাজি ছিলাম, তো আমি বুঝতে পারিনি যে এত বড় একটা আমাকে ধোঁকা দিবে। এই ধোঁকার ভিতরে আমি পড়ে গেলাম। বিয়ের কয়েকটা দিন পরে তাদের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে শুধু যৌতুকের কথা বলে, টাকা লাগবে, আচ্ছা, এ লাগবে, বিয়েটা সে করলেন লাগবে। কত সালে? 14 সালের শেষের দিকে। 2014 সালের শেষের দিকে। হ্যাঁ, এখান থেকে আমরা নভেম্বর মাসে। বিস্তারিত ঘটনা শুনবো। আপনি কি কোনো কারণে নার্ভাস? না ভাইয়া, নার্ভাস না। নার্ভাস না হলে আজকে আপনাকে পুরোটা ঘটনা কিন্তু বলতে হবে এখানটায়, রাইট? আপনি সময় নিয়ে বলুন।
আমার জীবনে অনেক কষ্ট ভাইয়া, বলতে গেলে অনেক সময় লাগবে রাইট, আমার সেই সঙ্গে। সময়টা আমরা আপনাকে দেব, আপনি বলুন। তারপর বিয়ের পর থেকে আমাকে শুরু করলো যৌতুকের কারণে অনেক বিয়ের কতদিন মারধর। পর থেকে? ধরেন 1 মাস পর থেকে আর কি ওদের বাড়িতেই ছিলাম। আমার বাড়ির থেকে কেউ যাইতো না। বলতো যে ওদের বাড়ি থেকে নিয়ে গেছে, আমার বাড়িতে আমি একাই আসবো না। হুম হুম হুম। তারপরে আমার হাজবেন্ড আমাকে নিয়ে বাড়িতে দিয়ে গেল। দিয়ে যেদিন দিয়ে গেছে সেদিনই টাকার কথা বলছে যে আচ্ছা, বিয়ের এখন কতদিন পরে দিয়ে যায় আপনাকে? 1 মাস পরে নিয়ে আসছে আর কি। আমাকে পরে আবার নিয়ে যাবে, সেই কারণে বলছে হুম হুম তুমি হুম। বাড়িতে যে ঘুরে আসো, তোমাকে কিছুদিন ঘুরে আসলে পরে আমি তোমাকে নিয়ে আসবো যাইয়া। ওকে। তারপরে আমি বললাম কি যে ঠিক আছে তুমি আসো, আমি বাড়িতে কিছুদিন কাটায় পরে তোমার কাছে যাব। পরে আমার শাশুড়ি বলল যে কিছু টাকা পয়সা নিয়ে এসো, বা জিনিসপত্র তো কিছু লাগবে, আমাদের সংসারে খুব অভাবে আছি। এরকম করে বলতে বলতে অনেক দিন অনেক কিছু দিলাম। একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে অনেক কিছু দিলেন, তার আগে আপনি যখন যেটা বলছিলেন গল্পের শুরুতে, যে প্রায় সময় আপনাদের সম্পর্ক যখন ছিল, প্রায় সময় হচ্ছে তার বাড়িতে আপনি যেতেন, চাঁদপুর যেতেন। হ্যাঁ, তো তখন কি আপনার একটাবারও মনে হয় নাই যে যে এই ফ্যামিলিটাতে যাবো, এখানে প্রবলেম হইতে পারে? না ভাইয়া, ওই সময় আমাকে কিছু দেখতে দেয়নি। এমন ভাবে রাখছে যে আমার কোনো কষ্ট কি দেখতে বুঝতে দেয় দেয়নি। নাই আপনাকে? তার নানুর বাড়ি আমাকে রাখছে, তার মামারা অনেক বড় লোক ছিল। অলরাইট, এবং তার বাড়িতে হচ্ছে আপনাকে সে নিয়ে যায় নাই? না না না, এটা একটু লুকায় রাখছিল আমাকে, খুব এইদিকে আমাকে কষ্ট দিছে যে তার বাড়িতে আমাকে হুম নিয়ে হুম যায়নি, হুম কিন্তু তার মামার বাড়িতে আমাকে রাখছে। তো ওখানে আমি সবকিছুতে ভালো ছিলাম, আমাকে বুঝতে দিত না যে আমি এতটা কষ্টে থাকবো। তার বাড়িতে একটা তার মা আরেকটা বিয়ে করছে, তার বাবা আচ্ছা, আছে। ওদিকে আমরা যাব, কিন্তু আপনি প্রথমত যাবার 1 মাস পরে আপনাকে যৌতুকের জন্য প্রেশার দেয়, হ্যাঁ, ওখান থেকে আমরা শুরু করি। যৌতুকের কারণে প্রেশার দেয়। আমি তারপরে 50,000 টাকা আমার আম্মুর কাছ থেকে নিলাম। আমার টাকাগুলো সব দেওয়ার পরে তারপরে আমাকে হুমকি দিল, তুমি যদি বাড়িতে থেকে টাকা পয়সা না নিয়ে আসো তাহলে তোমার বাড়িতে আমি দিয়ে আসবো তোমাকে। এই তারপর হুমকিটা কে দিল আপনাকে? আমার শাশুড়ি দিয়েছে। শাশুড়ি দিয়েছে। তারপরে শাশুড়িকে আমি কিছু না বলে আমার বাড়িতে আমি চলে আসি। ওকে। আমার বাড়িতে আমি চলে আসি, আমাকে দিয়ে যায় আমার হাজবেন্ড। দিয়ে যাওয়ার পরে কিছুদিন পর অনেক অত্যাচার করে, বকাবাজি করে, কিন্তু আমি কিছু বলি না। মুখ এই জিনিসগুলো খুলে বলতে হবে আপনাকে, মানে কি কি কারণে সেই অত্যাচারটা কি কারণে হয়? কারণটা হচ্ছে আমার বাড়ি থেকে কেউ যায় না ওখানে, ওদের ওই জায়গায় হুম 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 হুম। আমার শ্বশুর বাড়ি কেউ যায় না, এবং শুধু আমার হাজবেন্ড আসে, দিয়ে যায়, নিয়ে যায়। সেজন্য আর কি তারা অনেক অত্যাচার করে যে তোমার বাড়িতে কেউ নেই, বা তোমাদের গরিব বাড়ি, টাকা পয়সা নেই। হুম। সব সময় আমাকে অত্যাচার করতো, কথা বলতো, বিভিন্ন ধরনের মানে গালিগালাজ করতো। তারপর আমি কিছু বলতাম না, বাড়িতে এগুলো বলতাম না। আমি খুব কষ্ট পাইতাম আর কান্না করতাম। তখনকার আমাকে শুধু আমার হাজবেন্ড অনেক বকা দিত, আমি কিছু বলতাম না। কিছুদিন পর আমাকে বাড়িতে দেয়া যায়। বাড়িতে দেওয়া যাওয়ার পরে আমি বাড়িতে থাকি এবং একটা এমব্রয়ডারির কাজ শিখি, ওখানে শিখে তারপর বাড়িতে কাজ করতে করতে অনেক টাকা জমাই, ওখান থেকে পরে ওর একটা মোবাইল কিনে দিই। মোবাইল কিনে দেওয়ার পরে একটু খুশি হয়। তারপর ওদের বাড়িতে আবার নিয়ে যায় আমাকে। নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরে আমাকে বলে যে তুমি আমার সাথে ঢাকা চলো। আমি বললাম কেন ঢাকা যাব আমি? পরে বলে কি যে তোমার তো এখন চাকরি করার বয়স হয়নি, তারপরেও তুমি চাকরি করতে পারবা, তোমার কনফিডেন্স আছে, তুমি আমার সাথে চলো, আমার বোনের বাসায় তোমাকে রাখবো, তুমি চাকরি করবা এবং আপু রান্না করে দিব, তুমি খাবা। হ্যাঁ, ওর সাথে কথা শুনে ওর সাথে আসলাম। এদিক দিয়ে কিন্তু আমার বাড়িতে কেউ জানে না। আপনি এই কি নিজ ইচ্ছায় ঢাকা আসছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। নিজের ইচ্ছে আসছি, কিন্তু আমার বাড়িতে কেউ জানে না। তখন আমাকে ঢাকায় রাইখা সে বাড়িতে চলে যায়। ওখানে বাড়িতে চলে যায়। আমি অনেক দিন চাকরি করি, আমাকে স্যালারি দেয় না। অফিস থেকে বলে কি যে তোমার চাকরি করার বয়স হয়নি এখন, হুম তুমি স্যালারি পাবা অনেক লেট হবে তোমার।
এরকম করতে করতে 6 মাস চলে যায়। 6 মাস পরে আমার কোনো খোঁজ খবর নেয় না আপনার আমার হাজবেন্ড হাজবেন্ড। কোনো খবর নেয় না? না, তা এই 6 মাস আপনি কোথায় ছিলেন? এই 6 মাস ছিলাম আপনার মিরপুর 1 নম্বরে। ওকে, এখানে কার সঙ্গে থাকতেন? এখানে কারোর সঙ্গে ছিলাম না, ওখানে একটা আইনজীবী মহিলা সমিতি থেকে একটা হুম, মহিলার সাথে দেখা হয়েছিল। উনি আপনাকে ব্যবস্থা করে দিয়ে হ্যাঁ, থাকার জন্য। ব্যবস্থা করে দেয় একটা সরকারি হোস্টেলে। তো বিয়ের পরে কিন্তু ঘটনাটা ভাইয়া, ওকে, এটা কিন্তু আপনি তো ঢাকায় নিজ ইচ্ছায় আসছিলেন, তাই না? নিজের ইচ্ছা মানে আপনার আসছিলাম। হাজবেন্ড আপনাকে প্রেশার করে চাকরি করতে হবে তোমাকে হ্যাঁ হ্যাঁ এখন? হ্যাঁ, নিজের ওকে, ইচ্ছা তিনি আসছিলাম। কোথায় থাকতো? তিনি ছিল দেশে, আচ্ছা, চাঁদপুরে ছিল তিনি। আমাকে দিয়ে বাড়িতে গেছিল, বাড়িতে কিছু কাজ ছিল, সেই জন্য আর কি গেছিল। তারপরে ওখানে আমাকে আইনজীবী সমিতি থেকে নিয়ে যায় একটা হোস্টেলে। হোস্টেলে থাকি, এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, তারপরে যত রকমের কাজ আছে ওখানে শিখায়। বিনামূল্যে আমাকে ওখানে শিখায়া বাহ, তারপরে আমাকে সার্টিফিকেট তৈরি করে দেয়। ওখান থেকে পরে আমাকে বলে যে আমাকে টেলার্সের একটা মেশিন দিয়ে দিছে, 10-20 হাজার টাকা দিয়ে দিছে। তারপরে বলে যে তুমি বাড়িতে যাও। আমি একা আসিনি এই বাড়ির থেকে, আমি একাই যাব না। আমি বলছে যে আমার কেউ নেই। আমি একটা মিথ্যা কথা বলছিলাম ওখানে, একটা কারণেই, যে আমার অনেক কষ্ট, বাড়ির থেকেও কিছু বলতে পারতেছি না, বা শ্বশুর বাড়ি কিছু বলতে পারতেছি না। তো আমার টাকার দরকার। আমি মিথ্যা কথা বলার একটা কারণই হচ্ছে যে আমি বাড়িতে গেলে আমি এখন কিছু করতে পারবো না। আমার এই কাজগুলো শিখা খুব গুরুত্বপূর্ণ। কারণ হইতেছে এগুলো শিখতে পারলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবো। আমার খুব গুরুত্বপূর্ণ। আমি ম্যাডামরে বললাম, ম্যাডামের পরে ওখানে আমাকে ভর্তি করে দিল। 3 বছর ওখানে থাকলাম। আচ্ছা, টানা 3 বছর 3 এখানে বছর, থাকলেন। হ্যাঁ। তো এই 3 বছরের মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক কেমন যাচ্ছিল? একসঙ্গে সংসার করছিলেন? না না না, ওই 3 বছরের ভিতরে বাড়িতে গেছি, 6 মাস পর পর গেছি। হুম হুম যোগাযোগ ছিল, ফোনে ওকে, কথা বলতাম। মাঝখানে মানে এরকম কথা বলতাম, কিন্তু দেখা হইতো না। কিন্তু আপনি এই জীবনটা তো আপনি চান নাই। 13 বছর বয়সে আপনি বিয়ে করছেন, অবশ্যই যে আপনার একটা সংসার হবে, খুব সুন্দর করে আপনার জীবনটা চলবে, তাই না? হ্যাঁ, কিন্তু ওই সুখের জীবনটা আমি পাইনি ভাইয়া। এই যে এতটুকু আচ্ছা বড় হয়েছি, বাবা মার আদরও পাইনি এবং শ্বশুর শাশুড়ির আদরও পাইনি, কিন্তু কষ্টে জীবন যাপন আচ্ছা, ওখানে করতেছি। 3 বছর আপনি কাজ শিখলেন, এরপর কি হলো? 3 বছর কাজ শিখার পরে ওই জায়গায় ট্রেনিং সেন্টার আছে, ওই জায়গায় আমার মেয়েদেরকে কাজ শিখাইলাম। আমি আবার ওদেরকে আরবি, বাংলা, নৈতিক শিক্ষা, যত রকমের কাজ আছে তাদের শিখাইলাম। ওখান থেকে আমাকে স্যালারি দিত। ওখানে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখতে পারলাম। তারপর ওখান থেকে এক ম্যাডামে আমার বাহিরে যাওয়ার জন্য হুম অনুমতি দিল, যে তুমি এই বাংলাদেশে থেকে অনেক কষ্ট করবা, দরকার নেই। তোমার হাজবেন্ড তো তোমাকে দেখে না, তোমার শ্বশুর শাশুড়ি খোঁজ খবর নেয় না, তুমি কি বাড়িতে যেতে চাও না বাহিরে যেতে চাও? পরে বললাম যে না, আমি বাহিরে যেতে চাই। পরে বাহিরে যাওয়ার জন্য প্রায় 1 বছরের মতো আমার সময় লাগবে। তো আমি এই 1 বছর কি করব? পরে আমি বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে ধর্ম নিবন্ধনের কাগজ, ভোটার আইডি কার্ডের ফটোকপি সব ম্যানেজ করলাম। ম্যানেজ করার পর আমি বললাম আম্মুরে, আম্মু আমি কি বাইরে যেতে পারবো? তুমি অনুমতি দিতে চাও? তুমি অনুমতি দিলে আমি বাইরে যাব। আম্মু বলল কি যে বাইরে যাওয়া তো ভালো না মেয়ে মানুষের জন্য। আমি তো খুশি হইলাম না। হুম 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 তারপরে আমার বাইরে ভাইরা, মানে দেশের বাইরে? হ্যাঁ, ওকে, আমার কেউ রাজি না, কেউ রাজি না। পরে না করে দিলাম যে না, এই বছর আমি যাব না। একটা প্রশ্ন সুমি আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে বাইরে যেতে চাচ্ছেন, দেশের বাইরে আপনি কাজ শিখলেন, এবং বাইরে যাওয়ার ইচ্ছাটা হলো কেন? একজন বাঙালি নারীর, আমি যদি একটু বলি, ইচ্ছাটা হলো, আমি একটু বলি আপনাকে, সেটা হচ্ছে একজন বাঙালি নারীর আলটিমেটলি স্বপ্ন যেটা থাকে, বিয়ের পর সংসার করব, সেখানে হাজবেন্ড থাকবে, ফ্যামিলি থাকবে, আবার সর্বোচ্চ যেটা হতে পারে যে আহ, একটা ছোটখাটো চাকরি, তাই না? কিংবা ব্যবসা হতে পারে। বাট দেশের বাইরে যাওয়ার মানে এতটা আসলে মানে টাকা পয়সা নিয়ে চিন্তা করার কারণটা কি ছিল আপনার? টাকা পয়সা নিয়ে চিন্তা করার কারণ কারণ আপনার হাজবেন্ড ছিল। হ্যাঁ, হাজবেন্ড ভালো না। হাজবেন্ড আমার টাকা পয়সা নিয়ে খরচ করে ফেলতো, কি খরচ এবং করতেন উনি? যেমন ধরেন ওহো, নেশা করতো, বা রাত্রে ঘরে ফিরতো না, হুম আমাকে সময় দিত না, বাসায় আসতো, বাজার করতো না,
বা সংসারে অনেক কিছু লাগে নিয়ে এসে দিত না। সেই কষ্টে আমি বলছি আমি যে বাইরে চলে যাব, আমার কষ্টটা যাতে কমে যায়। হুম এই হুম। কারণে আমি বাইরে যাওয়ার জন্য সবাইকে বলছি। না, সে সময় আমাকে কেউ রাজি হয়নি, আমাকে যেতে দিবে না। তারপরে 2015 সালের শেষের দিকে আমি বাড়িতে চলে আসি। তারপর আম্মু বলে যে এখন যাইও না, তুমি কিছুদিন পরে যাইও। বাড়িতে চলে আসার পরে আমার হাজবেন্ড আবার আসে আমার কাছে। আমার কাছে এসে বলে যে আমার গাড়ি কিনবো, আমাকে কিছু টাকা দিতে হবে। আমি বললাম আমি টাকা কোথায় পাবো, আমার আব্বু তো অসুস্থ। আমার আব্বু অসুস্থ থাকলে তো আমি টাকা দিতে পারবো না, এবং আমার মা, আমার দুইটা বোন, ওদের দেখতে হবে। তখন বলে কি যে আমি তো তোমাকে দেখতেছি, তুমি এরকম কথা বললে তো হবে না, আমাকে একটা গাড়ি কেনার জন্য টাকা দাও, নাহলে গাড়ি কিনে দাও। তখন আমি বললাম আমার তো এই টাকা আমার কাছে নাই। তারপরেও জমি বিক্রি করে টাকা নিয়ে আসলাম বাড়ির থেকে। গাড়ি কিনে দেওয়ার জন্য হ্যাঁ, কত পরে টাকা 1 নিয়ে লাখ আসলেন? টাকা দিছি উনি কি প্রায়। কি গাড়ি কিনতে যাচ্ছিলেন? প্রাইভেট কার? আমাকে উল্লেখিত ভাবে বলেনি। গাড়ি নাকি মোটরসাইকেল? ওই তো ওটাই হবে, আমাকে এই ওকে। উল্লেখিত ভাবে বলে না। হুম এবং হুম কি সে তো মানে নেশা নেশা করতো, হুম হুম। সেজন্য টাকা ভাঙতো, অনেক টাকা নিয়ে আসতো বাড়ির থেকে, তা আমাদের বাড়ির থেকে দিতাম। কিন্তু আপনি তো জানতেন যে তিনি না না আসলে না নেশা করে, এটা না, তো আমি জানতেন? জানতাম না। ও আচ্ছা, মানে জান প্রথম দিকে জানতেন না আপনারা? না না, প্রথম দিকে জানতাম না। ওকে। রাত্রে যখন ঘরে ফিরে না তখন আমি বুঝতে পারি। বাট অনেক মানুষকে জিজ্ঞেস করি, তারা বলে না ভয়ে, যাতে আমি ওরে ছেড়ে চলে যদি যাই, সেজন্য আমাকে বলে না। তারপর 1 দিন 2 দিন 3 দিন এরকম করে 5 মাস পর আমার সাথে খুব ভালো, টাকা দেওয়ার পরে ভালো ব্যবহার করে, টাকা শেষ হয়ে যায় তখন আমার সাথে দুর্ব্যবহার করে। তো এরকম করতে করতে আমাকে বলে কি যে তুমি আমাকে একটা ঘড়ি কিনে দাও আর একটা মোবাইল কিনে দাও, আমি ঢাকায় যাব, চাকরি করব। বললাম যে তুমি তো চাকরি করতেছো, তোমার তো টাকার অভাব নেই, তুমি এত টাকা কি করো? এই কথা বলার সাথে সাথে আমাকে মারধর শুরু করছে। তো আমাকে মারতো অনেক, মারতে মারতে আমি অজ্ঞান হয়ে যেতাম গা। তা আমি কাউকে বলতাম না, রুমে সিটকারি আটকায়া আমাকে পিছন দিয়ে তালা মারা তারপরে চলে যাইতো রুম থেকে। আপনাকে অত্যাচার করার কারণটা কি ছিল? কারণটা আমার হচ্ছে আমি যে কথাগুলো জিজ্ঞেস করি এবং টাকা কি করো, কোথায় কি করো, কই যাও, সেগুলো বলার কারণে আমাকে মারধর করতো। তো এই ঘটনাগুলো কেউ দেখতেন না? না, আমি বলতাম না। মানুষকে মানুষকে বললে, মানুষকে জানাইলে মানুষ খারাপ বলবে, আমার হাজবেন্ডকে খারাপ বলবে, বা আমাকে বলবে তুমি বাড়িতে চলে যাও, তখন তো সংসারটা নষ্ট হয়ে যাবে। আমি ভাবতাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয়নি আর। তারপরে ঠিক হয় না, আমি আমার শাশুড়ি বলি যে আমি কিছুদিনের জন্য বাড়িতে যাব। তখন বলে যে কেন তুমি বাড়িতে যাবা, কিছুদিন আগে তুমি বাড়ি থেকে আসছো, হুম এখন হুম। তোমার বাড়িতে যাওয়া চলবে না। পরে আমি আর বাড়িতে যাই না, বিকাশে কিছু টাকা নিয়ে আসি বাড়ির থেকে। এদিক দিয়ে আমার আব্বু অসুস্থ, আমি আব্বুরে বললাম। আব্বু বলে যে যত টাকা লাগে তুমি নিয়ে যাও, কিন্তু সংসারে যাতে অশান্তি হয় তাহলে কিন্তু আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমি এমনি অসুস্থ, তুমি যদি আমাকে আরো চাপ দাও তাহলে তো আমি এই পৃথিবী থেকে চলে যাব। এই কথা শুনে আমি ওখানে কান্না শুরু করে দিই। তারপরে আমার আম্মু কিছু টাকা ম্যানেজ করে আমার শ্বশুর বাড়ি পাঠায় দিল। কিন্তু আমি একা একাই যাওয়া আসা করতেছি, আমার হাজবেন্ড কিন্তু যায় না, আসেও না। হ্যাঁ আপনাকে হ্যাঁ, দেয়া হতো? যৌতুকের ওখান কারণে। থেকে আমরা শুরু করি যে আপনার শাশুড়ি বললো যে আপনাকে যেতে দেয়া হবে না, এখান থেকে শুরু করছি আবার। যেতে দেওয়া হবে না কারণে সেটা হচ্ছে আমি বাড়িতে যে বলবো তাদের বদনাম হবে, আমার হাজবেন্ডের অনেক কথা শোনাবে, সেই কারণে আমাকে বাড়িতে যেতে দিত না। কিন্তু বিকাশের টাকা নিয়ে আসতে বলতো আমাকে যে তুমি বাড়ির থেকে বিকাশের টাকা নিয়ে এসো, না হলে তুমি এদিকে কোনো কাজকর্ম করো। বা এমনকি আমাকে বাসা বাড়িতে কাজের জন্য আমাকে অত্যাচার করতো, যে তুমি আশপাশে কোনো কাজ করো, নাহলে আমাদের সংসার চলবে কিভাবে। আমি বললাম যে আম্মু, আমার তো এখনো মানে কষ্ট শেষ হয় নাই, আপনাদের বাড়িতে এত কষ্ট করতেছি, বাড়িতেও কষ্ট করতেছি, কিন্তু হুম হুম হুম। আপনারা আমার কষ্ট যদি না বুঝেন আমার কষ্ট বুঝবে কে? তখন আমার শাশুড়ি বলল যে তুমি তো এখানে সুখ করতে আসোনি, তোমার তো কষ্ট করতেই হবে।
আমি বললাম যে কষ্ট করব, তারপরেও যে আমার এত টাকা দিতেছি, এই টাকা আমার তো আর দিয়ে আমি কুলাইতে পারতেছি না। আমার আব্বুর অবস্থা তো আপনাদের একটু বুঝতে হবে। আমার আব্বু অনেক অসুস্থ এবং কি মাথায় ব্রেন টিউমার হয়েছে। তখন বলল যে ঠিক আছে, তোমার আব্বুরে নিয়ে তুমি থাকো, তুমি বাড়িতে যাও কিছুদিনের জন্য, আমরা আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। এই কথাটা কে বললেন? আমার শাশুড়ি বলল। তখন বললাম যে না, আমার হাজবেন্ডে আর অন্য কোনো দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তখন বলল ঠিক আছে, সেটা যদি হয়, তুমি যদি সেটাই চাও যাতে অন্য কোনো মেয়েকে বিয়ে না করে, তাহলে তুমি আবার বাড়িতে যাও। আমি বললাম কেন? তোমার বিয়েতে তো তোমার বাড়ি থেকে কোনো যৌতুক দেওয়া হয়নি। আচ্ছা। তখন বললো যে আমার বাড়িতে একটা ঘর তুলবো, তো কিছু টাকা নিয়ে এসো গা। তা আমি বললাম যে আমাকে যে আপনারা বিয়ে করে নিয়ে এসছেন, তো আমার একটা ঘরও তো দেননি আপনারা, তো আমি কোন জায়গায় থাকবো? আমার একটা ইচ্ছা মতো একটা স্বাধীন মতো একটা কথা বলার সুযোগ দেন না। আমার টাকা আপনারা খাচ্ছেন, পড়তেছেন, সবাই নিতেছেন, টাকা ভালোবাসেন, কিন্তু আমাকে তো ভালোবাসেন না। তখন বলল যে তুমি এত বড় কথা। তখন আমার হাজবেন্ড এসে আমাকে মারলো। মারলো পরে আমি কান্না করতে করতে রুমে চলে যাই। তারপরে আমার শাশুড়ি আমার বাড়িতে ফোন দিয়ে বলে যে আপনার মেয়ে এত বেয়াদব হয়েছে যে মুখে মুখে কথা বলে আমার সাথে। তারপরে আমি ও কোনো উত্তর দিলাম না, যে না, বলতে থাক, যত বদনাম করবে করুক, কিন্তু আমার কিছু বলার নেই। তাহলে আমার বাড়িতে আমার সংসার নিয়ে অনেক অত্যাচার করবে এবং কি ভালো ভালো মানুষকে বলে দিবে যে আমি শ্বশুর বাড়িতে খারাপ আছি, যে আমার মেয়েরে নিয়ে এসে দাও। আমি সেজন্য আমার সংসার বাঁচাইতে আমার বাড়ির কাউকে আমি বলতাম না যে আমার শ্বশুর বাড়িতে অত্যাচার হলেও আমি কাউকে বলবো না। আমার হাজবেন্ড প্রত্যেক দিন নেশা করে ঘরে ফিরতো, তো আমার রান্না করে রাখতাম, যেটাই পারতাম দোকান থেকে নিয়ে এসে রান্না করতাম। খাইতো না, বাড়িতে কিনে কিনে আয়না খাইতো, শাশুড়িরা আলাদা রান্না করে খাইতো। আমি কি খাইছি না খাইছি, না খেয়ে আছি নাকি এমনি আছি, সেটাও জিজ্ঞেস করতো না। তারপরে 3-4 দিন পরে আমার বাড়ি থেকে ফোন আসে, তো বলে কি যে কি তোমার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে কেন? আমি বললাম আম্মু ঠান্ডা লাগছে। আমার এই যে প্রত্যেকদিন মারধর করে, অত্যাচার করে, সেগুলো আমি বাড়িতে বলি না। এরকম করতে করতে আমার অনেক অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি বাড়িতে চলে যাই। মিনিমাম 1 বছর পর আমাকে ফোন দেয়, যোগাযোগ করে না এর ভিতরে। কারণ হচ্ছে আমি টাকা দিতে পারি না। যৌতুকের হার তাদের উপরে এত পরিমাণে লোভ ছিল যৌতুকের, যে অত্যাচার করতে 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 আমাকে একদম তিতা বানায় ফেলছে। তখন আর আমার ইচ্ছে ছিল না যে আমি ওই সংসার করব বা ওই বাড়িতে আমি থাকবো। আমার মন থেকে উঠে গেছিল ওই বাড়ির ভাত আমি, এবং কি পানি পর্যন্ত খাইতাম না। পুরো 1 সপ্তাহ না খাইছিলাম। এরকম ভাবে না খায় থাকতে থাকতে আমি একদম অসুস্থ হয়ে পড়ি। তখন আমার বাড়িতে যায় ফোন দেয় আমার শাশুড়ি। তখন আমার ফোনের যোগাযোগ ছিল না এতটা। চিঠি দিত, কথা বলতো, চিঠিতে লিখে দিত। তারপরে আমি একদিন ফোন দেই, একবারে একটা বাজারে যায়া একজনের মোবাইল দিয়ে ফোন দেই যে আম্মু আমার ভাইয়াকে পাঠাও, আমি বাড়িতে যাব। বলে কেন, কি হয়েছে? আমি বললাম কিছু হয় নাই, আমার খুব দরকার। তখন আমাকে বাড়িতে দিয়ে আসলো আমার হাজবেন্ডে যায়া। আমার বাড়ি থেকে কেউ আসে নাই, আসলে যে বদনাম গুলো শুনবে সেজন্য আর আমাকে মানে এই জায়গা রাখে নাই, আমার বাড়িতে দিয়ে আসে। মিনিমাম বেশি দিন না আসে, 1 সপ্তাহ পরে আমার আব্বু অসুস্থ হয়ে যায়। এগুলো কথা শোনার পরে আমার আব্বুর মাথা হলে ব্রেন টিউমার, অপারেশন করবে। টাকা পয়সা যা ছিল, ব্যাংকের টাকা ছিল, গরু ছিল 6টা, গরুগুলো বিক্রি করলো। তারপরে নিয়ে গেল ইন্ডিয়ায়। তখন আর আমি শ্বশুর বাড়ি যাই না। মিনিমাম 1 বছর হয়ে গেল, আমাকে ফোন দেয়, যোগাযোগ করে, কিন্তু আর দেখতে আসে না। 1 বছর ধরে আমি আব্বুর কাছে থাকি, আব্বুর ওষুধ খাওয়াই, ভাত খাওয়াই দেই।
তখন আমার খুব মানে বাড়ির ভিতরে অনেক মন বসে জায়গা, আমার শ্বশুর বাড়ি যাইতে ইচ্ছে করে না তখন, যে না আমি আর যাব না, যদি নিতে আসে যাব, আমি আর একা একা যাব না। তখন আব্বু বলল কি, না তোমাকে আরেক জায়গায় আমি বিয়ে দিব, তোমার যাইতে হবে না। আমি বললাম না, মানুষের সংসার তো একটাই, দ্বিতীয় সংসার আমি আর করব না। জীবনে যদি সে যদি আমার ছেড়েও চলে যায়, আমি তারপর আমি বিয়ে করব না। তখন আমার আব্বু বসে বসে কান্না করে যে আমার মেয়ে সে একটাই, অন্য তো মেয়েরা এরকম কথা বলে না। আমার মেয়ে মেয়েও তো আরেকটা বিয়ে হয়েছে, দ্বিতীয় বিয়ে করলো ওই ছেলের রাইখা, তো এই মেয়ে তো এই কথা বলে না। এগুলো বলে আর কান্না করে। এইগুলো কান্না করতে করতে আব্বু হয়ে গেল অসুস্থ, এমন অসুস্থ হইলো যে বিছানা পড়ে গেল। আব্বুর বয়স তখন ছিল 35 বছর, বেশি ছিল না। আমার আব্বু বিয়ে করছিল 14 বছর বয়সে। কিন্তু তখন আমরা এরকম পর্যায়ে ছিলাম যে ভাইয়া, যে আমাদের ঘরের কোনো ভাত ছিল না খাওয়ার মতো, যে জমি ছিল আবাদ করার মতো কোনো মানুষ ছিল না। এত কষ্ট ছিল আমাদের। ভাইটা তো ছোট, বড় ভাই নাই, ছোট দুটো বোন, খুব কষ্টে ছিলাম। গরু বিক্রি করে ব্যাংকের টাকা ছিল, সেগুলো নিয়ে এসে আব্বুরে অপারেশন করলো। অপারেশন করার পরে অপারেশন করা সাকসেসফুল হইলো, আব্বু মারা গেল। Shit. আব্বু মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট, কষ্ট শেষ কষ্ট, এমন এই যে কষ্ট। মানে আপনার বাবা মারা গেল, মানে তখনও আপনি আপনার বাবা বাড়িতেই, হ্যাঁ, মানে আপনার মানে শ্বশুর বাড়ি থেকে আপনার হাজবেন্ড একটাবারও আসে নাই? ফোন দেয় কিন্তু আসে না। না, একটা প্রশ্ন, আপনার বাবা যখন মারা যায়, মানে আপনার হাজবেন্ড তখন তার শ্বশুরের যেদিন মারা যায় সেদিন আসে নাই সে? না, তখন রাগ হয়েছিল, অনেক রাগ। না, তাই বলে একজন মানুষ মারা যাবে তখন সিরিয়াসলি আসেই নাই? আসেনি। ওকে, তারপর? তারপরে আমার আব্বু মারা যাওয়ার পরে 40 দিন আপনার মিলাদ পড়াবে, তখন আসার জন্য বলি, আসে না। তো বলে যে তোমার আব্বু, আমার আব্বু তোর না। এরকম কথা বলতো যে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তো, আমি কাউকে কিছু বলতে পারতাম না, কাউকে বুঝাইতে পারতাম না। আমাকে সবাই পাগল বলতো, কি এমন জায়গায় বিয়ে বসছিস যে নিজের ইচ্ছায় যে জৈলা পরে মরবি, কিন্তু কাউকে বলবি না। আমার এরকম কথা বলতো আমার চাচিরা বাবিরা সবাই মিলে। তখন আমি বলতাম, জীবনে একদিন হলে তো সুখ হবে, এখন কষ্ট করতেছি তাতে কি হয়েছে? আমার মতো যে হাজার হাজার মানুষ আছে, কষ্টে আছে, তাদেরকে তো কেউ দেখে না, তাদের কাছে তো কেউ যায় না। তো আমি এত কষ্টে আছি, তোমরা দেখতেছো, তো ওদের কষ্টটা তো তোমরা দেখো না। তখন বলল যে রে মা, তোরা তো কপাল পুরা, সেজন্যই তো তোদের কষ্ট, নাহলে কি এই অল্প বয়সে বাবা মারা যায়, বা অল্প বয়সে, এত অল্প বয়সে তো তাদের বিয়ে হয় না। তো ওদের বিয়ে হয়েছে 18 বছর পরে। তখন আমি বললাম, ভাগ্যে যা ছিল তাই হবে, আমি কি করব, ভাগ্যের উপরে তো আমি লড়তে পারবো না। তখন আমার চাচি কি করলো, আরেক জায়গায় বিয়ে ঠিক করলো। আপনার? হ্যাঁ, কিন্তু আমি রাজি হই নাই। তখন আমি চলে আসি ঢাকায়, যে আমার যদি বাড়িতে থাকি সবাই ধরে আমাকে আরেকটা বিয়ে দিবে, কারণ আব্বু নাই, কোন সমস্যায় পড়ে যাই। চতুর্দিক দিয়ে মানুষ ছিল অনেক খারাপ, আমাদের বাড়ির আশপাশে মানুষ ভালো না বেশি একটা, অনেক দুর্বলতার সুযোগ খুঁজে। বাবা মারা যাওয়ার পরে আসলে আলটিমেটলি আপনার ভয়টা বেড়ে গেল? হ্যাঁ, অনেক ভয় আমার ভিতরে, যে আমি কি করব এখন। এবং কি ভাইয়া জানেন, আমার ছোট থেকে এই পর্যন্ত আমার একটা সুতা পর্যন্ত কেউ দেয়নি, আমি নিজে তৈরি করে নিছি। সেই জন্য ওই কষ্টটা আমার বেশি, এত কষ্ট ভিতরে যে বলার বাহিরে। সেজন্য আমি আবার ঢাকা চলে আসি, আমাকে বিয়ে দিবে বললো, যে না আমি আর বিয়ে করব না, ঢাকায় চলে যাই। আমার ভাবি বলল কি, যে না তোমাকে ঢাকায় যেতে হবে না, তুমি আমাদের বাসায় থাকো, আমাদের কাছে থাকো, তোমার চাকরিও করতে হবে না। আমি বললাম না, আমি আরেক আপুর বাসায় যাওয়ার কথা বললে আমি এক কাপড়ে ঢাকায় চলে আসি, আমি জামা কাপড়ও আনি না, আমার হাতে একটা মোবাইলও নাই, মোবাইলটা বাড়িতে রেখে আসছি, যাতে আমি বাড়িতে রেখে আসি, যাতে আমার যোগাযোগ করতে পারবে না, যোগাযোগ করলেই তো আমাকে নিয়ে আবার বিয়ে দিয়ে দিবে। সেই ভয়ে আমি আবার ঢাকায় চলে আসি। সেই ঢাকায় আসার পরে আবার বাইরের কথা উঠলো,
যে না, আমাকে আমার এখন বাইরে যেতেই হবে, যেমনি হোক আমি বাইরে যাবই। তারপরে আমি কাগজপত্র সব নিয়ে আসি। নিয়ে আসার পরে সাভার নবীনগরের একটা স্যারের সাথে দেখা হয়, আগে যে জায়গায় চাকরি করতাম হুম 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 ওই স্যারের সাথে দেখা হয়। স্যারের বাড়িতে গেলাম। স্যার বলল যে কি জন্য আসছো আম্মু? আমি বললাম স্যার এরকম এরকম আমার তো এক জায়গায় বিয়ে হয়েছিল, তো এখন ওই জায়গা থেকে এখন অত্যাচার করে, নির্যাতন করে, আমি এখন কি করব, আমাকে একটা বুদ্ধি দেন। স্যার বলল কি, যা আমার বাসায় থাকো। আমি বললাম আপনার বাসায় থাকবো কিভাবে, আমার বিয়ে হয়েছে, এখন আমি অনেক বড় হয়েছি, আপনার বাসায় থাকলে 10 জনে 10টা কথা বলবে, তখন আমি কি করব? বলে কোনো সমস্যা নেই, আমার আম্মুর সাথে তুমি থাকবা। তখন থাকলাম মিনিমাম 3 থেকে 4 মাস থাকলাম। হুম 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 তা আমার কোনো খরচ নিল না, টাকা পয়সা কিচ্ছু নেয়নি। তো তার ওয়াইফ আবার ক্যান্সার হইলো। যে আমাকে দেখবে, যে আমাকে দেখাশোনা করতেছে, ওকে। তার কাছে থাকতাম, তার ব্লাড ক্যান্সার হয়ে মারা গেল। সেখান থেকে আমি চলে আসলাম। এখন পর্যন্ত তাদের কাছে আমি ফোন দেই, এখনো কথা বলি। তার মেয়ে হচ্ছে আপনার 6টা মেয়ে, কোনো ছেলে নাই। 6টা মেয়ে রেখে মাটা মারা গেছে। দুধের শিশু ছিল, 2 বছরের শিশু, যমজ মেয়ে ছিল 2টা, যমজ মেয়ে রেখা মারা গেছে। তারপর আপনার সঙ্গে কি হলো বলুন? তারপরে আমার সাথে ওই কালো স্যারের বাসা থেকে আমি চলে যাই। চলে যাইয়া ওই যে আগে আইনজীবী সমিতি ছিল যে, ওই অফিসে আসি, মিরপুরে আসি। মিরপুরে আসার পরে স্যারদের বলি, স্যার আমাকে একটা চাকরি দিবেন। বলে তো তোমার চাকরি তো বয়সই হয়নি, তোমার সার্টিফিকেট আছে? আমি বললাম না। আমার সার্টিফিকেট হবে কিভাবে, আমার তো লেখাপড়া করার সুযোগই পাইলাম না, আমি যতটুকু করছি কোন রকম নামটা লিখতে পারি। তখন স্যার বলল, এই লেখাপড়াতে তোমার চাকরি হবে না। চাকরি দিতে পারতাম, তোমার কাছে যদি ভালো সার্টিফিকেট থাকতো তাহলে আমি দিতে পারতাম, সার্টিফিকেট ছাড়া তোমার কাছে কোনো চাকরি দিতে পারবো না। যদি পারো তাহলে বাসায় কাজ করতে পারো। এমন কষ্ট লাগলো আমার, যে কষ্টে আমার বুকটা ফেটে গেল, যে না আমি কি করব, এখন কিছু করার মতো নাই আমার। ঢাকায় যাদের কাছে যাব তারা আমার বাড়িতে ফোন দিয়ে বলে দিবে যে আছে সুমি ওই জায়গায় আছে, ওই এসে নিয়ে যান। সেজন্য আমি সবার কাছ থেকে পালায় পালায় থাকি, যে কোন জায়গায় গেলে আমি ঠাঁই পাবো, ভালো একটা আশ্রয় পাবো। আমাকে তখন কেউ আশ্রয় দেয় না, যাতে আমি খারাপ কোনো জায়গায় যাতে না জড়িত হই, এমন ভাবে একটা মানুষের কাছে গেলাম, যে এটা হচ্ছে আপনার আইনজীবী সমিতি, আগারগা তালতলা চিনেন, ওই জায়গায়, ওই জায়গায় যাই। এরকম করে করতে করতে ভাই পুরো একটা বাংলাদেশে মনে হয় অর্ধেকে আমি ঘুরছি, যে একটা আশ্রয়ের জন্য সবার কাছে। তো আমাকে কেউ আশ্রয় দেয়নি। পরে ওই আইনজীবী সমিতিতে গেছি, তারা আপনাকে সাপোর্টটা করে। হ্যাঁ তারা বাহ, সাপোর্ট করে। চমৎকার। এর মানে এটাও কিন্তু হয়, মানে আমি একটু এখানে সুমির কাছ থেকে ইন্টারাপ্ট করব। আমরা সব ভাবি যে কেউ তোমাকে সাপোর্ট দিবে না, কেউ তোমাকে সাপোর্ট দিবে না, বাট এই গল্পের এই পর্যায়ে মানে সুমির হাজব্যান্ড যখন একদমই, যদি আমি সুমির ভাষায় যদি বলি, একদম পুরোপুরি লাপাত্তা, এবং যতদিন আসলে সম্পর্ক কন্টিনিউ ছিল সেই সময়টা তো ভালো ছিল না, এক পর্যায়ে ওখান থেকে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত কি হয় ওটা আমরা শুনবো, কিন্তু আপনি হয়তো বা ভাবছেন যে আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না, কেউ না কেউ, রাইট? একটু আগে তিনি আইনজীবী সমিতির কথা বললো, সেই মানুষগুলো তাকে ফাইনালি সাপোর্টটা দিল। কেউ না কেউ তো আপনাকে সাপোর্ট তো দিবে, বাট তার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত সেটা হচ্ছে চিন্তা করাটা খুব বেশি প্রয়োজন। আপনি ঘুরে দাঁড়াতে যাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু এরপর আপনি কি করবেন, আসলে আপনার ট্র্যাকটা কি, কোন কাজটা আপনি পারেন, ওটা আসলে জানাটা খুব দরকার। নিজের একটা সত্তা জানা খুব প্রয়োজন। আদারওয়াইজ একটু আগে সুমি যে কথাটা বলছিল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে যখন যাচ্ছিল, সেখান থেকে আসলে তাকে হচ্ছে ইনডিরেক্টলি বের করে দেয়া বা ইনডিরেক্টলি তাকে রিফিউজ করা হচ্ছিল বিভিন্ন কারণে। তো সেই জায়গা থেকে যেটা বলবো যে একটা জীবনে আসলে সবকিছুই দরকার, রাইট? আপনার লেখাপড়ার জায়গা থেকে আপনার সার্টিফিকেটটা যেমন প্রয়োজন, আবার একজন ভালো মানুষ হওয়ার জায়গা থেকে একটা ভালো মানুষ হওয়াও ভীষণ প্রয়োজন। তো এই কথাগুলো বলার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা অনেক সময় ভাবি যে লাইফে হয়তো শুধু ভালোবেসে গেলাম তাইলেই হয়ে গেল, না, একদমই না।
আপনার লাইফে আপনার ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট, আপনার লাইফে আপনার ফ্যামিলিটা ইম্পর্টেন্ট, আপনার লাইফে আপনি যেটা করছেন সেটাই ইম্পর্টেন্ট, যদি সেটা ওটাকে কি আনএথিক্যাল কোনো কাজ না হয়ে থাকে, রাইট? তো যেটাই করছেন মনোযোগ দিয়ে করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এমন একটা সময় আসবে যখন সুমির মতো হয়তো বা বিভিন্ন দরজায় যাবেন, সেই দরজাটা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এনিওয়েজ, তো সুমিকে শুনছি আমরা এই সপ্তাহে। আগামী সপ্তাহে আপনাকে চাই, তার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। কিভাবে করে করবেন? মোবাইলের মেসেজ অপশনে যাবেন, যাবার পর টাইপ করতে হবে RLS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। কিছু SMS পড়তে চাই, কেমন লাগছে এখন পর্যন্ত? আর এদিকে মাসুম আমার সঙ্গে আছেন, এদিকে সায়েম বলছেন আমাদের সঙ্গে, তিনি শুনছেন এই মুহূর্তে। আর আসিফ শুনছেন এই মুহূর্তে কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। টাইগার আওলা তিনি যেটা বললেন শুনছেন তিনি। এরকমটা আরো অনেকেই রয়েছেন, যেমনটা তারেক বলছেন ফরিদপুর থেকে আছেন। দেখতে পাচ্ছি তানজিলা রহমান সারাহ তিনি শুনছেন আমাদেরকে। আলামিন ধামরাই থেকে আছেন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। যদি সম্ভব হয় একটা রিকোয়েস্ট করব, লাইভটা চলছে জাগো এফএম অফিসিয়াল ফেসবুক পেজ এবং আর যে অপূর্বর অফিসিয়াল ফেসবুক পেজে, দুটো পেজে লাইভটা যেহেতু চলছে, আপনি আপনার জায়গা থেকে লাইভটাকে শেয়ার করে ফেলতেই পারেন। এখন পর্যন্ত যদি শেয়ারটা না করে থাকেন, ভেরি সিম্পল, facebook.com/jagofm, সেখানটায় চলে যাবেন। যাবার পর দেখবেন সেখানে লাইভটা চলছে। অন্তত একটা মানুষের জন্য হলেও লাইভটা শেয়ার করেন, যাতে একটা মানুষের জীবন বদলে যেতে পারে, রাইট? তো ঘুরে দাঁড়ানোর জন্য আসলে আপনি সবটা সময় অনেক কিছু ভাবছেন, কিন্তু দিন শেষে যেটা হয় যে মানুষ ঘুরে দাঁড়াতে পারে না, কিন্তু ঘুরে দাঁড়ানো তো সম্ভব, তাই না? আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে, এই ভালোবাসার অনুষ্ঠানটা এই মুহূর্তে হয়তো বা আপনার কোনো একটা বন্ধু দেখছে না, কাল সকালে হয়তো বা আপনি যখন আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন তখন সে দেখতে পারলো। এতে করে যেটা হবে, তার জীবনেও এরকম সিচুয়েশনের ফেস বা মুখোমুখি যেটাই বলি না কেন তাকে হতে পারে। আগের থেকে নিজেকে একটু সতর্ক করে দেওয়াটা না, দায়িত্বের জায়গা থেকে যদি বলি যে আপনার একজন বন্ধু হিসাবে দায়িত্ব, রাইট? এবং এই প্রোগ্রামটাকে যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, লাইভটাকে শেয়ার করেন, এবং আপনি আপনার জায়গা থেকে যদি প্রোগ্রামটাকে সত্যিই ভালোবেসে থাকেন, তবে বলবো আগামী পর্বে যদি আপনারও এরকম কোনো গল্প থেকে থাকে, আপনি আসুন এই মঞ্চে বসে আপনার কথাগুলো প্রাণ খুলে বলুন আগামী লাভ স্টোরিতে। তার জন্য করতে হয় রেজিস্ট্রেশন। কিভাবে করে করবেন? RLS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আর ভালোবাসার প্রতিটি মুহূর্ত মধুর হোক ট্রিট চকলেটের প্রতিটি বাইটে। সুমি, থামিয়েছিলাম যেখানটাতে, ওখান থেকে শুরু জি করছি। ভাইয়া বলছি। সেই আইনজীবী সমিতি থেকে আমি ওখানে আশ্রয় পাই। আশ্রয় পাওয়ার এর পরে মধ্যে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার কোনো কথাবার্তা নাই? কিছুদিন পর শুরু হয়। তো আচ্ছা। আইনজীবী সমিতি যাওয়ার পরে আমার অ্যাড্রেস নেয়, যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো, বা তোমার কে আছে, ভাই বোন কয়জন, সব অ্যাড্রেস নেওয়ার পরে আমাকে আর বলে না যে আমার বাড়িতে সে যাবে। ম্যাডাম আমার বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার সবাই আছে, দেখে আসছে। আমি কিন্তু এদিক দিয়ে জানি না যে আমার বাড়িতে গেছে ম্যাডাম। আমার অ্যাড্রেস নিয়ে আমার বাড়িতে গেলো। যাওয়ার পরে আমাকে আবার ফোন দিল বাড়ি থেকে। আমার আম্মু ফোন দিল, কান্নাকাটি করতেছে যে আমার বাড়িতে চলে আয় মা, আমি তো আর পারছি না তোর ছাড়া থাকতে, বাড়িটা খালি খালি লাগতেছে, এবং তোর বাবা তো চলে গেছে রাইখা, এখন আমি কি করব? এই কান্না শুনে আমি আর থাকতে পারি না, তখন মোবাইল নাম্বার ডিলিট করে দেই। ম্যাডাম রে বলি, ম্যাডাম আমি তো আর পারবো না, আমি যদি এখন বাড়িতে যাই আমার উপরে আবার জ্বর আসবে, আমার হাজবেন্ড আমার উপরে অত্যাচার করবে। আমি চাই না আমাকে অত্যাচার করুক, এবং কি 10টা মানুষ আমার দেখুক আমার অত্যাচার করতেছে, আমি কিন্তু কষ্টে থাকতে পারবো না। তখন আম্মুকে বললাম যে আম্মু আমার জন্য কান্না করো না, ম্যাডামের কাছে বলে দিছি, ম্যাডাম কয়দিন পর পরে তোমাকে আমার কাছে নিয়ে আসবে এবং কি দেখা করাবে, কথাবার্তা বলবো, তুমি যদি মন চায় তুমি আইসা এসে দেখে যাবো, কিন্তু আমার হাজবেন্ড যেন না চিনে এবং কি ঠিকানা যেতে না পায় যে আমি ওকে। এই জায়গায় আছি। তখন আমার আম্মু আসে, আমার বাইরে নিয়ে এসে দেখে দেখে যায়। সেটা হচ্ছে আপনার এত ভাল লাগতো যে তখন আর ওইখান থেকে আমার যাইতে ইচ্ছে করতো না। আইনজীবী সমিতি এমন একটা প্রতিষ্ঠান ভাইয়া,
এরকম প্রতিষ্ঠান যাতে জায়গায় জায়গায় জেলায় জেলায় এবং হয়। ধন্যবাদ এবং এবং কৃতজ্ঞতা জানাতে চাই আসলে এই আইনজীবী সমিতি যাদের কথা বলছে, আহ, যে মানুষগুলো আসলে স্বপ্ন দেখতে ভুলে যায়, আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শেখান এবং স্বপ্ন দেখতে শেখানোটা না মানে খুব দরকার। স্বপ্ন ভেঙে দেওয়াটা খুব সহজ, কিন্তু একটা মানুষের স্বপ্ন গড়ে দেওয়াটা, একটা মানুষের স্বপ্নকে আপনি যখন সামনে নিয়ে আসবেন, ওই জায়গাটা আসলে বিশাল। এবং এই এত বড় বিশাল দায়িত্বটা যারা আসলে নিজেদের কাঁধে নিয়ে করছেন, সেই মানুষগুলোকে একটা স্যালুট এবং ভালোবাসা হৃদয়ের ভেতর থেকে, যে এখনো আশপাশে ভালো মানুষ থাকে। আমরা প্রায় সময় একটা কথা বলি যে ভালো মানুষের বড্ড অভাব, কিন্তু কথাটা হয়তো বা ভুল। যদি ভালো মানুষের বড্ড অভাবই হতো, এই সুমির পাশে আহ যাদের কথা বলছে সুমি, তারা কিন্তু এসে দাঁড়াতো না। তারপর সুমি, আপনার হাজবেন্ড কতদিন পরে ফিরলো? মিনিমাম 9 মাস পরে আমার এই সাথে 9 মাস তিনি আসলে কোথায় ছিল? চাঁদপুরে ছিল ভাইয়া, তার আচ্ছা। বাড়িতে ছিল। এবং কি আমি যে এত দূরে আসছি আমার যোগাযোগ না নিয়ে তার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেছে তার বাড়িতে তার মা, যাতে আমার সাথে আর যোগাযোগ করতে না করে তাকে। আমার হাজবেন্ড আমার যোগাযোগ করতে অনেক ইচ্ছুক ছিল না। আমি পরে ফোন দিতাম, আমার সাথে কথা বলতে চাইতো না। আমার শাশুড়ি না করতো যে না, ওর যৌতুক লাগবে না, ওকে আমার বাড়িতে আমি নিয়ে আসবো না। আমি পরে বললাম, আম্মু এটা কিন্তু ঠিক করতেছেন না, আমি কিন্তু অনেক কষ্ট পাবো, আমি আপনাদের কিছু বলবো না, কিছু করবো না, আপনারা বুঝতে পারবেন একদিন যে মেয়েটা কি ছিল এবং আমি কি জন্য অত্যাচার করছি। তখন আমি এই কথা বলে চলে আসি। আমার পাশাপাশি একটা বাসা ছিল, ওই আইনজীবী সমিতির পাশেই পরিচিত একটা মানুষ ছিল আমার দেশের, কিন্তু আমি জানতাম না যে এত পাশে একটা মানুষ আছে। তখন তার কাছ থেকে যোগাযোগ করলাম যে আমি আমি বাড়িতে যাইতে চাই, কিভাবে যাব। পরে আমার ম্যাডাম বলল যে তুমি বাড়িতে যাইতে চাও, এখন তোমাকে যেতে দিব না আমরা, কারণ হইতেছে সরকারি থেকে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি যদি এখন এখান থেকে চলে যাও, তোমার রেজিস্ট্রেশনের খাতা থেকে তোমার নাম চলে যাবে। আমি বললাম ম্যাডাম তাহলে কি করব। পরে বলল তোমার হাজবেন্ডকে এখানে নিয়ে আসো। আমি বললাম না, আমি আর ওকে এখানে আনবো না। যদি আমার যেতে হয় এখান থেকে যাবো, শ্বশুর বাড়ি যাবো, না হলে ওকে আমি ছেড়ে দিব। আচ্ছা। ওর কাছে আমি যাব না, আমি ওর অত্যাচার শুনতে চাই না, কথাবার্তাও ভালো না, মারধর করে এবং কি খাবার দেয় না ঠিক মতো, অনেক অত্যাচার করতো আমার উপরে। তখন ম্যাডাম বলল ঠিক আছে, তুমি এখানে যতদিন থাকতে যাও থাকো, আমাদের কোনো প্রবলেম নেই। তখন আমি যতটুকু লেখাপড়া শিখতাম ভাইয়া, যতটুকু শিখছিলাম তার চেয়ে 3 গুণ ওখানে আমার শিখাইছে, আবার বয়স্ক শিক্ষার মতো করেই। বাহ। আবার নৈতিক শিক্ষা, আরবি পড়লাম, তারপরে কোরআন শিখ পড়ছি, 3 খতম ওখানে দেওয়া হয়েছে। এই 1 বছরের ভিতরে 3 খতম কোরআন ওরা পড়াইছে ম্যাডাম রেখা। কোরআন শিখ পড়ার পরে ওখানে আপনার এমব্রয়ডারি আবার শিখাইলো, কাটিং সেকশনে আবার কাটিং শিখাইলো, ওই যে আগের মতো করে আবার সব শিখলাম। কিন্তু ওই জায়গায় আবার নৈতিক শিক্ষা ছিল, নৈতিক শিক্ষার পাশাপাশি গানের ক্লাসও করাইতো, যাতে মনটা ঠিক হয়ে যায়। আমাদের যাতে এরকম অনেক মেয়ে ছিল ভাইয়া, মোট 30 জন মেয়ে ছিল আমাদের মতো নির্যাতিত মেয়েরা। এত নির্যাতিত ছিল যে ফ্যামিলি থেকে, শ্বশুর বাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসতো, আইসা ওখানে সাক্ষাৎকারে কথা বলতো। এবং কি 6 মাস পর পর ওরা বাড়ি যেত, কিন্তু আমি 1 বছর ভিতরে বাড়ি যাইনি, কারণ একটাই, আমার ভিতরে কষ্ট বেশি, সেজন্য আমি বাড়ি যাইতাম না। তখন ওখানে 6 মাস গানের ক্লাস করলাম। আচ্ছা। গানের ক্লাস করার পর থেকে ভাই আমার মনটা একটু ভালো হইলো। গানের ক্লাস করার পরে এই যে শিল্পী মেহেরিন, চিনেন মেহেরিনকে? উনির আম্মু আর কি আমাদের সদস্য ছিল, ওই প্রতিষ্ঠানের সদস্য হয়ে আসতো প্রতি 6 মাস পর পরে। গান শেখাতো আপনাদেরকে? হ্যাঁ, উনি গান শিখাইতো না, একটা ম্যাডাম রাখছিল, ম্যাডামই গান শিখাইতো। বাহ। উনিরা টাকা দিত আর কি, উনিরা খরচ চালাইতো। আচ্ছা, এরপরে আপনার হাজবেন্ডের জায়গায় আমরা একটু আসি। এখানে তো আপনাকে এই মানুষগুলো সাপোর্ট করলো, এই হ্যাঁ। গল্পটা আমরা শুনলাম। তো এবার আসেন আপনার হাজবেন্ডের ব্যাপারে। ওইটা শেষ করে অল্প একটু আছে। ওটা হচ্ছে আমার 6 মাস পরে ম্যাডাম আসে, ম্যাডাম এসে আমাকে সবকিছু মানে পরীক্ষা নেয় এবং কি বিদায় অনুষ্ঠান করে, একটা বিদায় অনুষ্ঠান করে।
অনুষ্ঠানের ভিতরে মিনিমাম 200-300 মানুষ হয় বাহিরের। তো সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে বাহ। একটা অনুষ্ঠান হয়। অনেক শিল্পীরা আসে। শিল্পীরা আসার পরে আমাদের উদ্বোধন করে অনেক কিছু দেয়, টাকা পয়সা দেয়, মেশিন দেয়, সার্টিফিকেট দেয়, আবার নতুন করে জীবনটা যেন সবকিছু। নতুন করে সুন্দর হ্যাঁ, করতে যা যা লাগে যা তাই যা লাগে ভাইয়া উদ্যোগ নেওয়া সব হয়। দিছে। চমৎকার। আবার এবং কি আমার আম্মুকে, আমার দুলাভাইকে, আমার ভাইয়াকে নিয়ে এসে ওদের সামনে সবকিছু করে দিছে, মেশিন সহ আমার আম্মুর হাতে তুলে দিছে। তখন সবাই খুশি। ওই যে আমার বাড়িতে নিয়ে আসলো, ওখান থেকে ওই আচ্ছা, প্রতিষ্ঠান বাড়িতে নিয়ে আসলো কেন? বাড়িতে নিয়ে আসলো কারণ হতেছে ওই স্যারেরা ম্যাডামরা আমাকে বলছে যে তুমি এখন বাড়িতে যাও, তোমার আম্মুর কাছে যাও, তোমার শ্বশুর শাশুড়ি যখন বলবে যে আমাদের এখানে আসো তখন তুমি যাবা, নিজের ইচ্ছায় তুমি যাও যদি তখন কিন্তু আবারও অবহেলা করবে তোমাকে। সেই কারণে আমি আর যাই না। পরে কিছুদিন পরে আমার ভাবি আছে, চাচাতো ভাইয়ের বউ, উনি আবার আমার হাজবেন্ডের ফোন দিল যে ফিরোজ তোমার ওয়াইফ তো আসছে, তুমি কি এখন আসতে চাও না কি দেখা করতে চাও না? বললে কি আমার আম্মু তো না করছে, তা আমি কিভাবে যাব? বলে কি তোমার বউ বড় নাকি তোমার ফ্যামিলির কথা বড় না তোমার আম্মুর কথা বড়? তুমি আম্মুর কথা মানবা ঠিকই, তোমার ওয়াইফের দিকে কি তাকাবা না? সে তখন বলল কি সে যদি এতদিন পরে আমাকে খোঁজ খবর না নিয়ে বাড়িতে চলে যেতে পারে আমিও পারবো। তখন আমার মনের ভিতরে আবার কষ্ট হয়ে গেল যে না, আমি এবার পিছাবো না, আচ্ছা, আমি এবার নিজের মতো করে নিজে বাঁচবো। এখন যে এত কথা বললো, তখন আবার কিছু টাকা হয়েছিল, 80-90 হাজার টাকা হাতে ছিল, ওই সরকারি থেকে দিচ্ছে কিছু, বাহ। সব মিলে প্রায় 90 হাজার টাকা হাতে ছিল। ওই টাকা নিয়ে ভাইয়া আবার আমাকে শ্বশুর বাড়ি পাঠাইলো। মানে যেই টাকা আপনি আসলে নিজে ঘুরে দাঁড়ানোর জন্য পেলেন, এই টাকা আপনি ওই টাকা তালিকে দিয়ে নিয়ে দিলেন। আবার পাঠাইলো যাতে সংসারটা আবার জোড়া লাগে। এই কাজটা কি করলো? আমার সবাই মিলে করছে, বাড়ির সবাই। উফ। কিন্তু ভালোর জন্য করছিল ভাইয়া, খারাপের জন্য করেনি। কারণ কিন্তু ভালোর জন্য মানে করার টাকা মানেটা গেলে কি? টাকা আসবে, মান গেলে মান না আসবে না, না। সেটা সেই না, কারণে আমাকে একটু আচ্ছা, মানে দাঁড়ানোর জন্য সুযোগ দিছিল। কতবার সেটা আপনি গল্পের শুরু থেকেই বলতেছেন যে আপনাকে হ্যাঁ, প্রথমবার মোট 50,000, এরপরে মোট 5 লাখ টাকা আমার হাজবেন্ডকে দেওয়া হয়েছে ভাইয়া, আমরা মানে আসবো, শেষ থেকে আমরা শুরু আসবো এই 5 পর্যন্ত। লাখ টাকা দিয়ে তিনি কি করলো এগুলো আমরা শুনবো, একটু ধাপে ধাপে শুনি। এরপর কি হলো? তারপরে আমার শাশুড়ি টাকা দিয়ে বলে ঘর করবে, সিমেন্টের খাম তৈরি করবে, মাটি কাটবে, অনেক ধরনের দেখাইতেছে, আমার লিস্ট দিছে একটা হাতের ভিতরে ধরাই। তারপরে আস্তে আস্তে 2 মাস 3 মাস এরকম করে যাইতেছে ভাইয়া। তারপরেও আবার নিশা শুরু করে দিছে, আবার শুরু করে দিছে। মাঝখানে কম ছিল, হাতে টাকা আসলেই এরকম করে। কিন্তু মাঝখান দিয়ে আমার হাজবেন্ডটা ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, কিন্তু ভাইয়া টাকা কি করতো, চাকরির পাশাপাশি ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, রাত্রে বাসায় আসতো না। মানুষকে দেখতো, আইসা এসে আমাকে বলতো তুমি একটা মেয়ে, তুমি তোমার হাজবেন্ডকে ঠিক করে রাখতে পারো না? আমি বললাম ভাইয়া আমার পক্ষে সম্ভব না, আপনাদের ছেলে আপনারা পারেন না ঠিক করতে, আমি কিভাবে করব? তখন বললে কি তাহলে আর কি করব, তুমি ঠিক করতে পারো না, আমরা কিভাবে পারবো? এখন তোমার ইচ্ছা, তুমি যেটা করতে পারবা করো, না পারলে নাই। তখন আমি আস্তে 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 ধৈর্য ধরতে 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 এক পর্যায়ে বললাম কি যে না, আমার তো সংসারে অনেক কিছু করলাম, এখন তো একটা ছেলে মেয়ের দরকার। সে বলে কি যে না, মাত্র 3.5 বছর বয়স, বিয়ের বয়স এখন, তো এখন কিছু করতে পারবো না, 5 বছরের আগে তুমি কেন? এটা করতে পারবো না। মানে এটা ওনার আসলে যুক্তি ছিল? হ্যাঁ, তাদের যুক্তি ছিল। এই কারণে আমি বুঝতে পারছি যে উনি আম্মু আর একটা বিয়ে করাবে, কারণ তাদের টাকার লোভ ছিল প্রচুর ভাইয়া। এত লোভ ছিল যে ওদের টাকা হয় না, যত টাকা দিবে তত ওদের দরকার হয়, সেজন্য আর কি আমার উপরে রাগা ছিল। তখন আমি কিছু বললাম না, থাকগা, একদিন একদিন ঠিক হয়ে যাবেই। পরে বলে কি যে ঠিক আছে সমস্যা নাই, তো আস্তে 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 করে সংসার চালায় যাইতে 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 এমন এক পর্যায়ে আসলো আমার শ্বশুর অসুস্থ। তখন কি করব,
আমার হাজবেন্ড বলে কি, যে বাড়িতে একটা টেলার্সের মেশিন নিয়ে এসে দেই, তুমি কাজ করো। বললাম ঠিক আছে, আমি তো কাজ জানি। তারপরে কয়েকটা মানুষ নিয়ে কাজ শিখাইলাম ওদেরকে, ট্রেডিং সেন্টারের মতো করে কাজ শিখাইলাম। ওই টাকাও ভাইয়া, ওই টাকাও আমার হাতে থাকে না। এদিক দিয়ে কাজ করি আমি, ওদিক দিয়ে টাকা হাত থেকে চলে যায়। মানে এরকম ওদের এত অভাব ছিল যে টাকা শেষ নাই, ওদের এত টাকা দরকার আমার বলার বাহিরে। জীবনে আমি এত কষ্ট করছি, কোনোদিন সফল হতে পারিনি ওদের বাড়িতে। হাতে একটা টাকা আমি রাখতে পারতাম না, এবং কি 5 বেলা যে নাস্তা বলেন, 2 বেলা ভাত বলেন, এই ভাতও আমি 2 বেলা শান্তি মতো খাইতে পারতাম না। হুম। কাজের একটার পর একটা কাজ আমার উপরে দিয়েই থাকতো, যেটা করো ওটা করো। এদিক দিয়ে টেলার্সের কাজ করি, এদিক দিয়ে রান্না করি, এদিক দিয়ে গরু হাঁস মুরগি সব মানে দেখাশোনা। আমার উপরে অনেক অত্যাচার করছে ভাইয়া। বলতে গেলে কি, যে একটা মানুষের এত অত্যাচার করে যে মানুষ বাঁচতে পারবে না। আমার মতো এই পৃথিবীতে অনেক মানুষই আছে ভাই, এরকম কষ্ট যাতে আর না দেয় ওরা। আমার মতো করে যাতে ভালোভাবে সবাই বাঁচতে ইচ্ছা হয়, যাতে সবাই বাঁচতে পারে, যা এরকম আমি সবাইকে বলে রাখি যে কষ্ট করতে করতে মানুষ একদিন মানুষ হবে, কিন্তু হাল ছাইড়া দেয় না যেন। হুম, 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 হুম। আমি এমন ভাবে কষ্ট করতেছি এখন পর্যন্ত। আমাকে বাড়ি থেকে সবাই বলে যে তোকে আমি আরেকটা বিয়ে দিব। আমি বললাম না, যদি কোনোদিন তার ইচ্ছা হয় আমাকে দেখতে আসবে বা যোগাযোগ রাখবে। সংসার তো করতেছি, আমি তো আর ডিভোর্স দেয়নি এখন পর্যন্ত ভাইয়া, আমাকে দেখতে আসেনি। তারপরে আমার ইচ্ছা হইলো আমি বাহিরে চলে যাব। বাইরে কেন যাবেন? আমার সাথে যোগাযোগ নেই, আমি তো বলছি আমি বিয়ে করব না আর। ওকে। তো বাড়ির থেকে বললো যে ঠিক আছে, তোমার যদি ভালো মনে হয় তুমি যাও। আমি বললাম এখন তো পাসপোর্ট বানাইতে হবে, টাকা লাগবে। তখন কি করব, আমি টাকা কোথায় থেকে আনবো? তারপরে ওই স্যারের কাছে আবার যাই। স্যারের কাছে যাই, বলি স্যার আমার তো পাসপোর্ট বানাইতে হবে বা বিদেশ যাব। বলে কে বিদেশ পাঠাবে, কোন জায়গা থেকে? আমি বললাম যে ফকিরাপুল একটা এজেন্সি আছে, ওখানে আমাকে যাইতে বলছে। পরে বললো ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। সে নিয়ে গেল। ওখান থেকে একটা, আমার কিচ্ছু লাগেনি, পাসপোর্টের টাকা মেডিকেলের টাকা সব সে দিছে। সে দিয়ে পাসপোর্ট বানাইলো। 2 মাস পরে ভিসা আসলো। মেডিকেল করলাম, ট্রেডিং সেন্টারে গেলাম, ট্রেডিং করলাম। মিনিমাম আপনার 7 থেকে 8 মাস লাগলো সব কমপ্লিট হইতে। 7-8 মাসের ভিতরে বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার ইচ্ছাটা কেন ছিল? বাইরে যাওয়ার ইচ্ছাটা ছিল একমাত্র এই কষ্ট দূর করার জন্য ভাইয়া, হুম। যাতে মনে থেকে আমার কষ্টটা একবারে চলে যায়। ওই ফিরোজের কথা যাতে আমার মনে না আসে, যে এরকম অত্যাচার করছে আমাকে, দ্বিতীয়বার যাতে এরকম না হয়। আমার অত্যাচার করার মতো ক্ষমতা যাতে তার না থাকে। আমি নিজের মতো নিজে দাঁড়াইতে চাই, নিজের পায়ে নিজে সবকিছু শিখছি, সবকিছু জানছি, এবং কি বাইরে রাষ্ট্রে যাই এবং সবকিছু বুঝে আসবো। টাকা পয়সা নাও আনতে পারলেও আমার মনটা যাতে ভালো হয়, সে কারণে আমি বাইরে যাওয়ার প্রস্তুতি নেই। তো মেডিকেল করাইলাম, মেডিকেল ভালোই হইলো, কোনো সমস্যা নেই। তো পাসপোর্ট সবকিছু ঠিক করি, কিন্তু কি বয়সটা কম হয়। বয়স কম হওয়ার কারণে কিছু টাকা ঘুষ দেয় হুম। পূর্ণভাবে, যারা করে দেয়। 25 বছর হইতে হবে, 25 বছর না হলে আমাকে বাইরে নিবে না। এরপর আপনি কোন দেশ গেলেন বলুন? সেটা হচ্ছে ভাইয়া মক্কা গেছিলাম। মক্কা তায়েবের ভিতরে আরাফাত ময়দান আছে না, সেই জায়গায়, একদম যে জায়গায় মানুষ হজ করতে যায় ঠিক সেই জায়গায়। এখানে মানে যাওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে আপনি নিজে কিছু করবেন, এই তো? হ্যাঁ, আচ্ছা। কিন্তু ভাইয়া কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে খারাপ হয়। ওই জায়গায় যাওয়ার পরে আমাকে অনেক অত্যাচার করতো। যেমন ধরেন খাবার খাইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না। হুম। ওখানে মেইনলি কাজের জন্যই যাওয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কাজ করতেন সেখানে? সেটা হইতেছে চা বানানো, কফি টফি বানানো, আচ্ছা। খাবার তৈরি করা আর কি। হুম, 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 হুম। আপনার ওখানে হচ্ছে একটা এনজিওর মতোই সুন্দর একটা জায়গা, কিন্তু রাত্রেবেলা এনজিওতে থাকবো,
দিনের বেলা বাসায় যাব। ওটা উল্টো সিস্টেম। যেমন তো এই বাংলাদেশে যে মানে আপনি প্ল্যান করলেন, আপনার তো মানে বয়স তখন অনেক কম ছিল, মানে এই সাহসগুলো আপনি পেলেন কিভাবে? মানে পেলাম হচ্ছে বাংলাদেশ ছেড়ে দিবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন? এই প্লেনটা পাইছি হচ্ছে ভাইয়া একমাত্র এনজিও থেকে। ওরা আপনাকে সাহসটা দেয় যে হ্যাঁ, আচ্ছা, যে ওকে। নিজে দাঁড়াইতে হলে অনেক কষ্ট করতে হবে। তুমি কি কষ্ট করতে পারবা নাকি হাল ছাড়ে দিবা, হুম। সেটা আমাকে প্রশ্ন করতো প্রত্যেকটা দিন আমাকে। মক্কার আপনার জীবনগুলো কেমন ছিল একটু শুনি আমরা। হ্যাঁ ভাইয়া, অনেক ভালো ছিল। ইনশাআল্লাহ দোয়া করবেন ভবিষ্যতের জন্য আরেকবার মক্কা মদিনা দেখে আসতে পারি কোনো বাহ। একদিন। আমার এইটুকু আশা আছে। আচ্ছা, ওখানে মানে কাজের পরিবেশ কেমন কাজের ছিল? পরিবেশটা ভালো ছিল, কিন্তু খাবার ঘুম এগুলো খুব খারাপ ছিল। আপনি যখন আমি দেশের বাইরে ছিলেন তখন কি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা হয়েছিল একবারও? না ভাইয়া, ওখানে আর একবারও না? একবারও না। আমি ফোন নাম্বার দিয়ে আসছিলাম, কিন্তু আমাকে ফোন করতো না। আমি ফোন করতাম যে নাম্বারে, সে নাম্বার বন্ধ ছিল। সে নাম্বারগুলো আপনার বন্ধ ছিল, কারণ হইতেছে ওই সিম গুলো চেঞ্জ করে ফেলছে, যাতে আমি আর ফোন দিতে না পারি। তারপর আমি টাকা পাঠাইতাম, কিছু টাকা পাঠাইতাম। একবার পাঠাইছিলাম 26,000, এই টাকাটা আপনি কার কাছে পাঠান? আমার আম্মুর কাছে পাঠাইছিলাম। আচ্ছা। তো কাজে লাগছিল তখন। তো আমার আম্মু অসুস্থ ছিল, আমার আপুর অপারেশন করছিল, খুব দরকার ছিল সে সময়। কিন্তু ভাই আমি এত কষ্টে ছিলাম, বাইরে যাইয়া ভাত কি জিনিস সেটা দেখতাম না। 1 সপ্তাহের ভিতরে ভাত খাইতে পারিনি। রুটি, তারপরে আপনার নুডলস এসব খাইছিলাম। আমার তো এটা মানে অভ্যস্ত অভ্যস্ত না। না, রাইট। না। ওকে। তো মাঝে মাঝে আমি কি করতাম, নিজের ইচ্ছা করে ওদেরকে বলতাম যে মুরগি বলে ওরা জিজাজ, মানে জিবি জিজাজ, আমাকে একটা মুরগি নিয়ে এসে দাও, মানে বলতাম, পরে নিয়ে এসে দিত। এগুলো রান্না করতাম। মরিচ নাই, ওদের দেশে মরিচ বলে পিলপিল, জিবি পিলপিল, মানে পিলপিলে বললেও রান্না দিবে। তাছাড়া আমার বাঙালির কথা বললে বুঝবে না। তখন একটা একটা বইলা বইলা কি আনা সম্ভব, রাগ উঠা যাইতো গা, আমাকে আইনা দিত না। তারপরে বাঙালি ছিল একটা, বাঙালির বললাম যে একটা লিস্ট করে দাও, যে কি কি খাবার আমরা খাই, ওদের দেশে আছে কি না সেটা আমরা জানি না। তারপর আমাকে আর বের হইতে দিত না ওখান থেকে। ওই যে আমি জবের ভিতর ঢুকতাম, শুধু সকালে আসতাম, এই রাত 12টা, বাংলাদেশ টাইমে রাত 3টা বাজে ঘুমাইতে যাইতাম। আবার সকাল বাংলাদেশ টাইমে 6টা বাজে উঠতাম, মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাইতাম, এর বেশি ঘুমাইতে দিত না আমাকে। এত সমস্যা হইতো, ঘুমের কারণে আমার জ্বর এসে পড়তো। তারপরে খাবারের কিছুটা কমলো, ওরা আবার খায় আপনার ভাইয়া উটের মাংস বেশি খায়, দুম্বার মাংস খায়, রাইট। কিন্তু আমি আবার খেতে পারতাম না, আমার খাবার কষ্ট হয়ে যেত। তারপরে কি করলাম, বাধ্য হয়ে ডিম পাওয়া যেত, ডিম ওরা বলে হচ্ছে বাইদা, বলতাম জিবি বাইদা ওয়াহেদ, মানে আমাকে একটা ডিম দাও। তখন একটার বদলে অনেকগুলো আইনা দিত, কিন্তু আমি কিভাবে কি করব, ওদের দেশে গ্যাস নাই, সিলিন্ডারে গ্যাস। অনেক বড় একটা বিল্ডিং এর ভিতরে যাইয়া পরে ডিমটা পুষ করে নিয়ে এসে পরে খাইতাম। রান্না করার ব্যবস্থা নেই, ওরা আবার তেলটা খুব কম খায়, মরিচ খায় না, তেল খায় না, শুধু কি ওদের ভিতরে পেঁয়াজটা আর হলুদ, বিট লবণ এগুলো দিয়ে রান্না করে। ওরা মশলা খুব কম খায়, আমাদের মতো মশলা খায় না। কিন্তু আস্তে 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 ডিম, দুধ, লাবান, তারপর হচ্ছে লাচ্ছি, এগুলো খাওয়া শিখলাম, যাতে ভাতের আশপাশে আসতে পারি না। তাও তো তারপর আরেকদিন সাহস করে বললাম জিবি রুজ, মানে আমাকে ভাত কিনে নিয়ে এসে দাও। সে বলল কি যে মাফি, মাফি মানে আমার কাছে নাই। আচ্ছা, আমি কতদিন বললাম ছিলেন প্রায় ওখানে? 9 মাস ভাইয়া। 9 মাস। জি। তো এই 9 মাসের মধ্যে আপনি আপনার হাজবেন্ড একবার আপনার কোনো খোঁজ খবর নেয়নি? ওই যে বললাম, আমাকে যোগাযোগ করব কিভাবে, ওরা সিম পাল্টায় ফেলেছে। আমি আবার বাইরে যে আসছি, বাইরে যে গেছি সৌদি আরবে, সৌদি আরবের সিম বাংলাদেশের সিম তো অনেক ডিফারেন্স। রাইট। ফোন দিতে পারবো না, আমি দিতে পারবো না, বন্ধ দেখায়, ওরাও দিতে পারবে না, বাংলাদেশের নাম্বার তো তো। 9 মাস ওদের থেকে তারপর চলে আসার কারণটা কি ছিল? চলে আসার কারণ হইতেছে আমার ঠিক মতো স্যালারি দিত না। ওকে।
এই যে খাবারগুলো আমি নিয়ে আসলাম, হুম। এই খাবারের টাকাটা ওরা কাইটটা নিত, আচ্ছা, মানে আপনার আমাকে জানাইতো না। ওকে। ওই প্রাইসটা ওরা কাইটা কেটে নিয়ে আলাদা একটা হিসাব করে রেখে দিত যে আপনার স্যালারি থেকে ওটা কেটে রাখ। হ্যাঁ, আমি সেটা জানতাম না। পরে আস্তে 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 জানতে পারি কার কাছে, যে বাংলাদেশের এনজিও আছে, তাদের কাছে জানতে ওদের পারেন। কাছে আমি ফোন আচ্ছা, দিই। একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই যে 9 মাস আপনি থাকলেন, 9 মাস থাকার পরে আবারও কি আপনি বাংলাদেশেই ব্যাক করেন? ব্যাক করার অনেক হিস্ট্রি ভাইয়া। এর ভিতরে হিস্ট্রি হইতেছে আমার স্যালারি দিব না, 2 নাম্বার 2 বছরের আগে আমি বাংলাদেশে আসতে পারবো না। কিন্তু আমার বাংলাদেশে আসার একটাই কারণ, বাংলাদেশে আমার খাবার সৌদি আরবে আমি পাই না। এই জন্য আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিল, বাধ্য হয়ে আমি বাংলাদেশে চলে আসি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তো এই খাবারগুলো তো সেখানে পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, কিন্তু ওরা দেয় না। লাইক আমি যদি বলি যে আপনার প্রাণের মশলা থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট কিন্তু সেখানে অ্যাভেলেবল। সবকিছু পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে যেমন রেট হচ্ছে ধরেন 50 টাকা, ওই দেশে হচ্ছে 5 টাকা, আচ্ছা, মানে এতটুকু ডিফারেন্স। কিন্তু ওদের দেশে জিনিসের রেট কম, ওকে। কিন্তু আমাদের বাংলাদেশের রিয়ালের অনুযায়ী ওদের দেশের রিয়ালের খুব ডিফারেন্স আছে। ওকে, তো আলটিমেটলি ওখান থেকে ফিরে আসার একটা অন্যতম কারণ ছিল যে স্যালারি আপনাকে ঠিকঠাক মতো দিত না, দ্বিতীয়ত হচ্ছে খাওয়াটা একটা বড় প্রবলেম, পরিবেশটা হচ্ছে, এবং পরিবেশটা তখনই সুমিত আপনি মানায় নিতে পারতেন যখন আপনার বয়সটা পর্যাপ্ত থাকতো, কারণ আপনি এমন একটা বয়সে আসলে এই যে যেই পথে আপনি যান, এই বয়সটায় আসলে আলটিমেটলি আপনার লেখাপড়া করার কথা। ইভেন এখনো জি ভাইয়া, জি। আপনার লেখাপড়া করার বয়স, আপনি আসলে ভুল সময়ে ভুল জায়গায় গেছেন, আর ভুল সময়ে ভুল জায়গায় গেলে এটাই হয়। আপনি আপনি যে যেতে পারছেন আপনার ওই বয়সে, এটাই খুবই অদ্ভুত লাগছে হ্যাঁ আমাদের ভাইয়া, কাছে। আমাদের ফ্যামিলিতে এখন পর্যন্ত আমার নানু ছাড়া হুম, কেউ যাইতে পারেনি। আমার নানু হজ করে আসছিল, রাইট। কিন্তু আমার ফ্যামিলিতে এখন পর্যন্ত বাইরে কেউ যায়নি, আপনি ছাড়া। আমি ছাড়া। একদমই। তো দেশে আসলেন, দেশে আসার পরে কি আবার হাজবেন্ডের সঙ্গে সংসার শুরু করলেন? না, এখন পর্যন্ত সংসার হয়নি। দেশে আসার পর থেকে গল্পটা একটু শুনি। দেশে আসার পর থেকে আমি একা একা আসতে পারিনি, অনেক কাহিনী হয়েছে আসার পর। সেই গল্পগুলো শুনতে চাই। দেশে আসার পর কি হলো? সে আসার পরে ওখান থেকে আমার বাইরের যে মালিক ছিল, সেই মালিকে আমার পাসপোর্টের ভিতর লাল কালি মেরে দেয়, যাতে আমি আবার কোনো দেশে আর যাইতে না পারি। তারপরে আমি আর কোনো দেশে যাওয়ার জন্য প্রস্তুত হই না। তখন একটা গার্মেন্টসে ভর্তি হয়ে আসে। আচ্ছা, আসার পরে একটা গার্মেন্টস এর ট্রেডিং সেন্টারে যাই। 2 থেকে 3 দিন কাজ শিখে হাতটা চালু করে রানিং করে তারপরে আবার কাজ শুরু করে দিই। তখন ছিলাম হলো আমার বরাপুর বাসায়, সেটা হচ্ছে আপনার আশুলিয়ায়, সাভার আশুলিয়া। তখন থাকতাম বাহির থেকে আসার পরে। তখন চাকরি করতাম 1 দিন 2 দিন, তারপরে আমি আবার একা একা চাঁদপুর যাইতাম, খবর নিতাম যে আমার হাজবেন্ড কি এখনো একা আছে না আবার বিয়ে করে ফেলছে। তখন খবর নিয়ে দেখি কি ওরা এই জায়গায় নাই, জায়গা জমি সব বিক্রি করে অন্য এক দেশে চলে গেছে। যায় শুনি এরকম। পরে হঠাৎ করে চলে গেলাম কোন জায়গায় জায়গা কিনছে সেই জায়গায় গেছি। যাওয়ার পরে দেখা হয়েছে আমার শাশুড়ির সাথে, আমার হাজবেন্ড আবার ঢাকায় চলে আসছে, যাতে আমি আর পরিচয় না পাই। সেই কারণে ওদের জমিন বিক্রি কইরা নানুর বাড়ি থেকে গেছে একদম অন্য জায়গায়, অন্য এলাকায়। ওই জায়গায় আমি আবার চিনতাম না। পরে এক দোকানদারে বললাম, ওদের আত্মীয় হয়, যে ভাইয়া আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ওরা কোথায় গেছে। বলছে কি যে আমাকে তো বলতে না করছে, তারপরেও আমার মেয়ে হিসেবে আমি তোমাকে বললাম, তুমি আমার কথা বললে দিও না। বললাম কেন? বলছে ওরা তো অনেক লোভী মানুষ, এই কারণে আমাদের এরকম দোকান বাকি খাইতো, অত্যাচার করতো, অনেক জুলুম করতো। আমরাও কিছু বলতে পারতাম না, কারণ ওরা ভালো না। আমি বললাম এই কথাগুলো যদি আপনি আগে বলতেন তাহলে তো আর আমি এখানে আসতাম না। পরে বললাম যে ঠিক আছে, ওদের ঠিকানাটা দেন, আমি যাব। ঠিকানা দিল, যায় দেখি বাসায় তালা মারা, ওখানে আবার ভাড়া থাকে। জমি টমি বিক্রি করে টাকা পয়সা সব উড়াই ফেলাইছে, টাকা রাখতে পারেনি।
তো আমার কি করব আমি? আমার হাজবেন্ডের ফোন নাম্বার বন্ধ, বাড়িতে কেউ নাই, নানু মারা গেছে, আমার নানু শাশুড়ি মারা গেছে, যাই 1 বছরের ভিতরে এত কিছু হয়ে গেছে। তারপরে আমার শাশুড়ি শুনি কি শাশুড়ি আরেকটা বিয়ে করছে আমার শ্বশুরকে রাইখা। হুম হুম। এই কারণে জমি বিক্রি করার একটা উদ্দেশ্য, জমি বিক্রি করার কারণ হলো এটাই। তারপর তারপরে কি হলো? তারপরে ওখান থেকে ওরা আমার শাশুড়ি বিয়ে করছে যে জায়গায়, সেই জায়গায় চলে গেছে। আমার হাজবেন্ড ঢাকায় চলে আসছে। হুম। মানে এমন অবস্থা যে বিদিকিস্তা চতুর্দিক ছিটা হয়ে গেছে মারা বাড়ির মানুষ। শাশুড়ি নাই, শ্বশুর নাই, এক একজন এক এক জায়গায়। তখন আর যোগাযোগ হয় না। কিছুদিন পরে বাড়িতে চলে আসি, ওইখানে 2-3 দিন থাকি ওদের কাছে, ও নানুর বাসায়। একটা মামাতো ভাইয়া ছিল সেই জায়গায়। তো খোঁজ খবর নিলাম সব জায়গায়, ওদের আর যোগাযোগ করতে পারি না, যোগাযোগ করতে পারি না। তারপরে বাড়িতে আসি, আম্মুর অবস্থা খুব খারাপ। আম্মু বলে কি, আর আজকে থেকে, এখন থেকে আর যদি বাড়ি থেকে পা বাইরে গেছে তাহলে পা কাটে দিব, আমি কাজ করে হুম। খাওয়াবো, তোমার বাড়ি থেকে বাইরে হওয়া নিষেধ। আমি বললাম কেন? বলতেছে এত কষ্ট করে লাভটা কি তোমার, বলো, কষ্ট করে কোনো ফল পাইছো? আমি বললাম না। তো ফল পাও নাই তাহলে এত দৌড়াদৌড়ি করতেছে কি কারণে? আমি বললাম আম্মু, তুমিও তো কষ্ট করতেছো আমাদের নিয়ে, আমার কষ্ট আর তোমাদের কষ্ট অনেক ডিফারেন্স। তোমাদের ছেলে মেয়ে হয় নাই এখন পর্যন্ত, একা তোমার শ্বশুর বাড়ি থেকে একটা ছেলে মেয়ে নেওয়ার জন্য কোনো আগ্রহী করে না। আমি বললাম ঠিক আছে, এখন চেষ্টা করব। ওই তোমার হাজবেন্ড তো চলে গেছে, আমার আমারে বলে কি যে এখন শ্বশুর বাড়ি না যাইয়া আমরা তোমাকে আরেকটা বিয়ে দিব। আমি বললাম আবার এই ঘটনা বারবার ঘুরে ঘুরে একই কথা বলতেছো, এখন কিন্তু যাইলে আর জীবনে তোমাদের কাছে ফিরে আসবো না। তখন আমার আম্মু আমার একটা থাপ্পড় মারলো কষ্টে, মাইরা আবার আমার কান্না করতেছে আমার সামনে জড়ায় ধইরা। তখন আর বাহিরে যাই না আমি, ওই যে বাড়িতে বসলাম। এখন পর্যন্ত একা একাই আছি, এখন পর্যন্ত খোঁজ নেয় না। কিছুদিন আগে আমি ফোন দিছি, দেখি একটা মহিলা মানুষের কণ্ঠ। হুম হুম হুম। ওই ফিরোজের নাম্বার আগেরটা খুলছে কিন্তু মহিলা মানুষের কণ্ঠ। মহিলাটাকে পরে দেখি আমার হাজবেন্ড আর একটা বিয়ে করছে, Shit. হ্যাঁ শাশুড়ি। মানে এই বিয়েটা কিভাবে করলো? মানে আপনি তো তার জীবনে এখন আছেন, আপনাদের ডিভোর্স হয়েছে? আসি না ভাইয়া, ডিভোর্স হয়নি, এবং কি আমি কোনোদিনও করব না, ডিভোর্স দিব না। দেখি কোনোদিন এরকম আসে কিনা সামনে, তখন আমি ই করবো, এরকম আমার একটা ইচ্ছা ছিল। কিন্তু সে যে বিয়ে করে ফেলবো এটা কল্পনার বাহিরে। তার মা ভালো না। আচ্ছা, তো এই যে মানে বিয়েটা সে করলো, মানে এটা কি আপনি যখন দেশের বাইরে চলে যান তখনই? না না না, এটা আমি জানি না কবে হুম করছে, হুম হুম হুম। বেশি দিন হয় না বিয়েটা তো করছে। আপনি আপনার শ্বশুর কিংবা শাশুড়ি তাদেরকে প্রশ্ন করেন নাই যে আমি তো এখন পর্যন্ত আপনার ফ্যামিলির একজন মেম্বার? যে আমাকে সামনেই তো বলতো সে, যে আমি যদি যৌতুক না দেই বা টাকা পয়সা একসাথে যদি না দেই, তার একটা বিয়ে করাবে আমার হাজবেন্ডকে। তো আমি তো অনেক টাকা পয়সা দিতাম, তো আমার শাশুড়ির কাছে আমার হাজবেন্ড বলতো না, লুকায় আচ্ছা। রাখতো। আমার শাশুড়িকে আমার হাতে থেকে আমার হাজবেন্ড টাকা নিয়ে যাইতো গা, হুম। তো আমার শাশুড়ির হাতে দিত না। সেজন্য আমার শাশুড়ি বিশ্বাস করতো না যে আমি এত টাকা দিছি। বলে যে কিসের প্রমাণ, তুমি টাকা দিছো নাকি দাও নাই, তুমি এমনি বলতেছো। তো আপনার এই কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। আচ্ছা, তো এই যে আপনি এখন পর্যন্ত টোটাল কত টাকা দিয়েছেন আপনার হাজবেন্ডকে? মোট 5 লাখ টাকা দিয়েছি। এই আব- 5 লাখ টাকা দিয়ে উনি কি করলো? সে নেশা করতো, জুয়া খেলতো, আবি যাবি অনেক ধরনের। তো এই মানে এই 5 লাখ টাকা এভাবে নষ্ট করে ফেলে সে? হ্যাঁ, এবং কি গাড়ি, অটো কিনে হুম এবং হুম। বাইক কিনছে, ভ্যান কিনে ভাড়া দেয়, এরকম করে করে অনেক টাকা নষ্ট করে ফেলছে। রাত্রেবেলা বাসায় আসে না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, এরকম আর কি যাবতীয় আর কি যত খারাপ কাণ্ড আছে সেগুলো করতো। আচ্ছা, তারপর কি হলো? তারপরে আর কি হবে, বাড়িতে যাই, আমার শ্বশুর বাড়িতে যাই, নানুর কাছে যাই, কান্নাকাটি করি।
নানু বলে কি ওর আসল নানু মারা গেছে আর কি, নানুর বোন আর কি, তার কাছে যাইতাম। সে বলে যে এখন তো কোনো আশা নাই, তোমার তোমার হাজবেন্ড তো বিয়ে করে ফেলাইছে, তুমি এখন কি করবা? আমি বললাম, আপনি কি বলেন, আপনি তো তার নানু, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। বলে তোমার দিন, এখন তুমি দেখো আর কি করবা, এখন যদি তুমি কিছু করতে চাও ওর বিরুদ্ধে করতে পারো। এইটুক বললে দিল, আমি চলে আসলাম বাড়িতে। তারপরে আমি আম্মুরে নানুরে সবার একসাথে করলাম, করার পরে এখন কোন অনুমতি দিল যে তুমি শ্বশুর বাড়ি যাও, যা মন চায় তাই করো গা, আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না, তুমি একা একা বিয়ে করছো, একা একা সবকিছু সামলাবা। আমি পরে শাশুড়ি শ্বশুর সবার একসাথে করলাম, করার পরে আমার শ্বশুর বলে কি যে তুমি একটা আলাদা ঘর করো, ঘর করে এখানে থাকো, আর ওই বউ নিয়ে ও আরেক জায়গায় থাকুক গা। বললাম টাকা তুমি বাপের বাড়ি থেকে নিয়ে আসো। আবার কত সুন্দর কথা দেখেন, এত পরিমাণের যৌতুকের হার ওদের কাছে, এত ওরা জঘন্য বলার বাইরে। এই বাংলাদেশে যাতে যৌতুকের হার কমে যায় এরকম একটা এবং সিস্টেম যাতে এই হয়। জন্যই হচ্ছে আপনি আজকে আসছেন। হ্যাঁ, এবং আমি এই যৌতুকের জন্যই হার অনেক আসছি, কমে গেছে, যৌতুকের বাট হার যাতে কমে। হ্যাঁ, যৌতুকের হার অলরেডি কমে গেছে, কিন্তু ওই যে আপনি একটা শেষের দিকে আমরা কিছু প্রশ্ন করতাম, বাট আপনার কি মনে হয় না যে আপনি আসলে 13 বছর বয়সে বাংলাদেশের সংবিধান যেটা বলে বা আইন যেটা বলছে যে একজন সাবালিকা হওয়া ছাড়া আসলে মানে এই ধরনের বিয়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা পুরোপুরি বেআইনি। আপনি প্রথমত যেই কাজটা করছেন সেটা হচ্ছে একটা বেআইনি কাজ দিয়ে হচ্ছে সম্পর্কটা কিন্তু শুরু ভাইয়া করছেন আপনি। আপনার মাঝখানে একটা কথা বলতে চাই, হুম, সেটা হচ্ছে আমাদের এলাকায় বাল্য বিবাহ বেশি হচ্ছে, সেটা কিন্তু মানুষকে দেখে না। রাইট 14 বছর 13 বছর 12 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে রাইট এবং এখন এই পর্যন্ত। এই জায়গাটায় সবার আগে আসলে সচেতন শুরু করা দরকার পরিবার থেকে। রাইট, এবং এই জায়গাটায় সচেতনতা শুরু করার দরকার পরিবার থেকে, কারণ আপনি যখন আপনার সন্তানকে বাল্য বিবাহটা দিচ্ছেন, এখানে না মানে বাইরের কেউ বলার আগে আপনার নিজের একটু চিন্তা করা দরকার। রাইট, এবং টিনেজার যারা আছো, তুমি হয়তো বা এখন পর্যন্ত ক্লাস 9টাও ঠিক মতো শেষ করো নাই, বা এসএসসি এক্সাম বা বোর্ড এক্সামকে ওটা এখনো ফেস করো নাই, কিন্তু তুমি তোমার ভিতরে এখনই ফ্যান্টাসি কাজ করা শুরু করে দিচ্ছে যে না আমি সংসার করব। ভাই, সংসার শব্দটা মানে খুব ভারী একটা শব্দ। হ্যাঁ, মানে তুমি এখন চাইলা, তারপর কিছুক্ষণ খেলাধুলা করলে, তারপর ফেলে দিলা, নট লাইক দ্যাট। এবং আলটিমেটলি যখন তুমি ভাববা যে লাইফটা খুব সুন্দর, হ্যাঁ সংসার করব, সবার বিয়ে হয়, আমারও বিয়ে হবে, and এরপর এরকম করে সুমির মতো বসে কোথাও না কোথাও তোমার লাভ স্টোরিটা শেয়ার করতে হবে। সেটা জাগো এফএম হোক, অন্য কোনো রেডিও স্টেশন হোক, তোমার ভাগ্যেও সেম একই জিনিস, যদি কপি বুক ফ্যাশন যেটাকে বলা হয়, তো সেম একই ওয়েতে তোমার জীবনেও কিন্তু ভুল সময়ে ভুল সিদ্ধান্তটা নিলে এভাবে করেই সময় তোমার সঙ্গে মিসবিহেভ করবে। তখন তোমার কিছু করার থাকবে না, যা করার সময় করবে, কারণ তুমি সময়কে আসলে অসময়কে বেছে নিয়েছিলে একটা ভুল কাজ করার জন্য। রাইট, তো আজকে সুমি যেই অবস্থায়, সুমি এক লাইনে উত্তর দিবেন একটা শব্দে, যে আজকে আপনার যে কন্ডিশন, যেখানটায় আপনি এসে এখন দাঁড়িয়েছেন, এখানে আসার পিছনে আপনার নিজের কি মনে হয় না একটাবার যে আপনার নিজের কিছু ভুল ছিল? হ্যাঁ, আমি স্বীকার করতেছি আমার ভুল ছিল। না, ভুল ছিল নাকি ছিল না, ওটা কি মনে হয় আপনার? ছিল। ছিল। রাইট, এবং আপনি একটা মানুষকে 13 বছর বয়সে আপনি তখন ঢাকায়, আপনার বাবা মা আপনাকে বিশ্বাস করে ঢাকায় পাঠালো যে আপনি পরিবারের জন্য কিছু করবেন, এবং করছিলেনও। এবং সেই জায়গাটায় আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেলেন চাঁদপুর, তখন আপনাদের কোনো বিয়েও হয় নাই, এবং বিয়ে হওয়া তো মানে পরের কথা, বিয়ের বয়সই আপনার হয় নাই। মানে 13 বছর বয়সে আপনি কোন সাহসে চাঁদপুর গেলেন? এই প্রশ্নের উত্তরটা আমি শেষ মুহূর্তে একটু জানতে চাই আপনার কাছে। ভাইয়া আমাদের সংসারটা ছিল অনেক অভাবে, না, আমি সংসারের কথা কিন্তু পরে আসছি, মানে 13 বছর বয়সে আপনি একটা ছেলের হাত ধরে ঢাকা থেকে চাঁদপুর চলে গেলেন কোন সাহসে? তখন ছিল ভাইয়া বন্ধুত্বর একটা ব্যাপার, যেমন বন্ধুর স্কুল। সঙ্গে তাই বলে আপনি চলে গেলেন ঢাকা থেকে না, চাঁদপুর? তার সাথে যাইনি, তার আপু ছিল, তার আপুর সাথে যাইতাম, বেড়াইতাম। কিন্তু ওখানে যায় তো ওর সাথে যোগাযোগ ছিল কম, কিন্তু ওর আপুর সাথে যায়, আবার ও আপুর সাথে চলে আসতাম। কিন্তু ওর সাথে যোগাযোগ ছিল, কিন্তু ফোনে কথা বলতাম, ওর সাথে বেশি একটা মিশতাম না।
এমনিতে যোগাযোগ হইতো, যাইতাম আসতাম, ওদের বাড়িতে যাই খাওয়া দাওয়া করতাম, এইরকমই, বেশি একটা ঘনিষ্ঠ ছিল না। হুম। বিয়ের এখন কি ব্যাপারটা, মনে হয় যে মানে আপনি যেই সময়টা বিয়ে করছিলেন, আপনার বয়স তখন 12 কিংবা 13 হবে, যে সময়টা আসলে খেলাধুলা করার সময় আর লেখাপড়া করার সময়, এখন মনে হয় যে আপনি ভুল করছিলেন? জি ভাইয়া ভুল করছিলাম, আমার মতো ভুল যাতে আর কেউ না করে, সবাই যাতে ভালোভাবে বুঝে, বাবা মার কথা শুনে, এবং কি স্কুল কলেজ লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটিতে পড়ে তারপরে যেন রাইট, বিয়ে করে, এক্স্যাক্টলি। আমার মতো লেখাপড়া ছেড়ে দিয়ে কাজের জন্য জড়িত না হয়। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটায় গভর্নমেন্টও প্রচন্ড রকম সচেতন। বাল্য বিবাহ নিয়ে, যৌতুক নিয়ে অলরেডি কাজ চলছে এবং বিভিন্ন জায়গায়ও স্টেপ নেওয়া হচ্ছে। এবং স্টেপ নেওয়া না হলে আজকে এই যে যেই জায়গাটা আজকে সুমি বসা, সুমি কিন্তু আলটিমেটলি যখন শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত বলতে গেলেই চলে, তো তখন তিনি একটা সমিতির কথা বলছিলেন, আইনজীবী সমিতি, সেটা ডেফিনেটলি বাংলাদেশেরই। তো সেখানকার মানুষ তাকে সাপোর্ট দেয়। হুম। আর কোনো মানুষ কিন্তু, আপনি কিন্তু সাপোর্ট দেই নাই। আপনি হয়তো সিম্পলি এই মুহূর্তে ফেসবুক লাইভটা দেখছেন, বাট এই মেয়েটার ক্যারিয়ার গড়ার পিছে কিন্তু কিছু মানুষের অবদান যেমনটা আছে, আবার ঠিক এই মেয়েটার জীবনটা শেষ হওয়ার পিছে বা এই মানুষটার যদি বলি যে ভাঙন শুরু হওয়ার শুরুর থেকে কিন্তু তার হাজবেন্ডের একটা বড় ভূমিকা, বিশাল ভূমিকা। এবং এই 2020 সালে বসে যারা আসলে এই ধরনের ঘৃণ্য কাজ করেন, এই যে যৌতুক রিলেটেড এই ব্যাপারগুলোর সাথে যারা ইনভলভড, আমি বলবো যে আহ, এখনো সময় আছে, শুধরে যান, এখনো সময় আছে। আদারওয়াইজ এমন একটা সময়ের মুখোমুখি আপনি দাঁড়াবেন, তখন হয়তো বা আপনার বলার কিছু থাকবে না। ঠিক একটা বিষয় আপনি চিন্তা করেন, আপনি আপনার ছেলের বউকে আহ, যৌতুকের জন্য প্রেশার দিচ্ছেন, আপনার ঘরে তো একটা মেয়ে আছে, তাই না? এই মেয়েটা যখন অন্য ঘরে যাবে, তাকে যদি যৌতুকের জন্য আল্লাহ না করুক প্রেশার দেওয়া হয়, তখন আপনার কেমন লাগবে? নিজের বিবেকটাকে একটাবার প্রশ্ন করেন, আপনি যে কাজটা করছেন আপনি সেটা ঠিক করছেন কিনা। ঠিক একইভাবে সুমি আজকে তার হাজবেন্ডকে নিয়ে বলছেন, আমি ওর কাছ থেকে হাজবেন্ড সম্পর্কে কি সংজ্ঞা শুনবো? আজকে এই মেয়েটা আসলে টিনেজার একটা মেয়ে, স্কুলের গন্ডি পার হতে না হতেই আসলে তাকে পরিবারের তাগিদে তাকে সংসারের হালটা ধরতে হয়। সংসারের হাল ধরতে ধরতে ধরে ফেললো ভালোবাসার হাল, আর ভালোবাসার হাল ধরে আরেকটা সংসারের হাল তিনি ধরে ফেললো একদমই অপরিপক্ক বয়সে। এবং এই অপরিপক্ক বয়সটাই কিন্তু আসলে ভুল করার সময়, ভুল করার জায়গা। এবং একটা বিশেষ স্রষ্টার একটা রহমত তার উপর থাকলে তিনি আসলে ঘুরে দাঁড়াতে যে পারে, এটা আসলে সুমিকে দেখেই আজকে বোঝা যায় যে মানুষ এই ধরনের সিচুয়েশনে পড়ে। এই ধরনের সিচুয়েশন থেকে দুটো জিনিস হয়: এক, মানুষ ঘুরে দাঁড়ায়; দুই, এই ধরনের সিচুয়েশন থেকে আরো খারাপ সিচুয়েশনে কিন্তু চলে যায়। তো সেই জায়গা থেকে তোমাকে বলবো, তোমার জীবনেও হয়তো বা এরকমই কোনো একটা ঘটনা কিন্তু ঘটছে। জাস্ট এতটুকু বলবো, এখনো সময় আছে, নতুন করে চিন্তা করার এখনই সময়। স্কুল পড়ুয়া ক্লাস 8-9 পড়া যেই বন্ধুটা, তোমার মনের ভিতরে হয়তো বা অনেক কিছু এই মুহূর্তে কাজ করছে, আরে আমার ওই বন্ধুটা তো আমার সঙ্গে এভাবে করে কথা বলে, এর মানে কি ও আমাকে ভালোবাসে? ভালো লাগা, বাসা দুটো জিনিস একদমই ডিফারেন্ট, দুটো জিনিস একদমই ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে যেটা বলবো, সাবধান। তোমার জীবনেও আজকে সুমির মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। আজকে সুমি একা বসে কান্নাকাটি করতেছে। আজকে সুমিকে যখন বলা হয় যে তুমি আজকে এখানটায় যখন আসবা, যে কোনো কাউকে নিয়ে আসতে পারো, তখন সুমির উত্তর দিতে হয় যে ভাই আমার তো কেউ নাই। হুম। এই শহরটা আমি খুব একা। আল্লাহ না করুক এরকম একটা সিচুয়েশনে তুমিও পড়তে পারো। সো বি কেয়ারফুল। এবং সুমি শেষ মুহূর্তে, শেষ মিনিটে যদি তোমাকে বলতে দেয়া হয়, আহ, আমি জানি না যে সেই মানুষটা শুনছে কিনা এই মুহূর্তে, তাকে কি কিছু বলার আছে? আমরা শুনতে চাই সুমি, সেই মানুষটাকে কি কিছু বলার আছে তোমার? ভাইয়া আমার বলার আছে, কিন্তু সে তো শুনতেছে মনে হয়, কিন্তু সে উত্তর দেওয়ার মতো তার মুখ নেই ভাইয়া, সে উত্তর দিবে না, কারণ আমার প্রতি তার অবহেলা হয়ে গেছে। এখন তাকে আমি টাকা পয়সা ঠিক মতো দিতে পারিনি, এবং কি তার বাবা মা আমার উপরে রাগ হয়ে আছে, সে সামনে আসবে না কোনোদিনও, হুম, হুম, হুম। কারণ সে এখন বিয়ে করে সংসার এবং করতেছে। এই ধরনের অন্যায় যারা করেন, শুধু সুমিকে সামনে রেখে একটা কথা বলি, এবং অসংখ্য লিসেনার আমাদেরকে শুনছেন, এই ধরনের অন্যায় যারা করেন
একটু সাবধান হয়ে যান। যে কোনো মুহূর্তে আপনি হয়তোবা এমন একটা সিচুয়েশনে পড়বেন। আজকে হয়তোবা সুমি একটা খুব সাধারণ সহজ সরল পরিবারের একটা মেয়ে, বিধায় হয়তোবা কোনো অ্যাকশন নিচ্ছেন আপনার এগেনস্টে। এমনও হতে পারে কালকে আপনি হয়তোবা অন্য কারোর সঙ্গে এমন একটা চিট করছেন বা এমন ধরনের ব্যবহার আপনি করছেন, হু নোজ, কালকে এর চেয়ে বড় একটা, যদি বলি, এমন একটা ঘটনা আপনাকে সামনাসামনি হতে পারে। সেই জায়গায় আপনি আসলে উত্তর কি দেবেন ওটা ভাবতেই আপনার সময় চলে যাবে, রাইট? তো শেষ মুহূর্তে সুমি, মানুষের জীবনে আসলে নতুন করে দাঁড়ানোটা প্রয়োজন, খুব প্রয়োজন। সেই জায়গায় নিজেকে আপনি শুধরে নিয়েছেন, শুধরে নিয়ে আপনার মনে হয় আপনি এখন বুঝতে তো পারেন যে ভুল ছিল পুরোটাই। জি ভাইয়া, ভুল ছিল, কিন্তু বুঝতে পেরেছি, কিন্তু হুম। এখন পর্যন্ত আমার মানে জীবনে যেই আসে না কেন বাইরে থেকে বা বাংলাদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু আমার মন চায় না আর বিয়ে করি। এই কষ্টের উপরে যাওয়ার পর থেকে আপনার এই ফ্যামিলিতে বিয়ে এখন কে জিনিসটা কে আমার আছে? মন থেকে চলে গেছে। আমার মা আছে, আমার একটা ভাই আছে, রাইট। আর 3 বোন বিয়ে হয়ে গেছে। বাহ, চমৎকার, তারা খুব ভালো থাকুক। এবং আপনার মা যেহেতু এখনো আছে, তো মায়ের কিন্তু সেবা করেন, ভাইয়া একটা মায়ের পাশে কথা থাকেন। আছে আমার এর ভিতরে, জি। কিন্তু আমার মা আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে আরেক জায়গায় বিয়ে হয়েছিল। মাঝখানে ওকে। কিছুদিন হুম হুম। ওইখান থেকে একটা ছেলে হয়েছে, তো তাকে আবার ডিভোর্স দিয়ে দিছে। কিন্তু আমাদের মা এখন আমাদেরকে এতটা ভালোবাসে না, আগের মতো ওরকম নেই, সেজন্য খুব কষ্ট হয়। মা তো মাই, মা হয়তোবা অন্য যেখানে যাচ্ছে সেখানেও তিনি মা, আপনার সঙ্গে যখন থাকছেন তখনও তিনি মা। আপনার কি মনে হয় না যে আপনি যে ঘটনাগুলো করলেন, আপনি 5 লাখ টাকা তুলে দিচ্ছেন আপনার শ্বশুর বাড়ির কাছে, সেখান থেকে আপনি ফল কি পেয়েছেন? কিচ্ছু না। আজকে সেই বাড়িটা থেকে আপনি বিতাড়িত, সেই হাজবেন্ডের থেকে আপনি আজকে একা, কিছুই কিন্তু পান নাই। এই 5 লাখ টাকা আপনার কি মনে হয় যে আপনার শ্বশুর বাড়িতে আপনি এই সাপোর্টটা না দিয়ে যদি আপনি আপনার মাকে এই সাপোর্টটা দিতেন বা বাবাকে এই সাপোর্টটা দিতেন, তাহলে আজকে এই দিনটা হয়তো বা আপনার দেখতে হতো না। এটা কি মনে হয় আপনার? হ্যাঁ ঠিক আছে, এর ভিতরে আমার একটা কথা আছে সেটা ভাইয়া, সেটা হচ্ছে আমার বাবা মার আদর আমি ভালোভাবে পাইনি। সেখানেও আপনার একটা ক্ষোভ। যাই হোক, তো এই এই জায়গাটায় তো আমরা আদরের কারণে আমার অবহেলা হয়েছে, এবং কি আমি তাদের কথা শুনতে এর পারি মানে নাই। তাহলে তো আপনার তো এটাও মনে হয় যে বাবা মায়ের একটু সন্তানদের প্রতি সচেতন হওয়াটা দরকার, ভালোবাসাটা দরকার। হ্যাঁ, আমি অনেক বাবা মাকে অনেক ভালোবাসি, এক্স্যাক্টলি। এবং সো কি আমার বাবাকে বেশি ভালোবাসতাম। আমার বাবা যে এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে সেটা আমি ভাবতে তার পারতাম জন্য না। অনেক অনেক দোয়া রইল। অনেক দোয়া করবেন সবাই আমার বাবার অবশ্যই। জন্য, এবং আমার লাস্ট, দাদা দাদির জন্য সবাই দোয়া করবেন, একদমই এবং আমার জন্য দোয়া করবেন। আমি যাতে একাই থাকি, কোনোদিন আর কারোর সাথে যাতে সম্পর্ক না রাইট। এবং করি। যেটাই করেন না কেন জীবনে, পরবর্তী সিদ্ধান্তটা একটু বুঝে শুনে নেবেন কিন্তু সুমি। ভাই এখন একটা ভালো একটা চাকরির জন্য মানে করতেছি, কিন্তু পাইতেছি না আমরা মনের সেই মতো দোয়াটাও করছি। ভালোভাবে। ব্যাটে বলে ক্লিক করবে, আবারও আপনি ঘুরে দাঁড়াতে, পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবেন, কেউ না কেউ তো আপনাকে সাপোর্ট করবে। তো সুমি, শেষ ইনশাল্লাহ আপনারা মুহূর্তে পাশে থাকলে আমি অবশ্যই আমরা সবকিছু আমাদের করতে জায়গা থেকে পারবো। অনেক দোয়া রইল, শুভকামনা রইল। ভালো থাকবেন সুমি। থ্যাংক ইউ। আমরা শুনছি। তো একদমই শেষ মুহূর্তে 11:53 রাইট নাও ঘড়িতে সময়টা, আজকের মতো বাড়ি ফিরতে হচ্ছে। এবং শেষ মুহূর্তে সুমি, আপনি কি কিছু বলতে চাচ্ছিলেন কি? হ্যাঁ বলতে চাচ্ছি, সেটা হইতেছে আমি শেষ মুহূর্তে এক কলি গান গাইতে চাই। না, গানটা গাওয়ার এখন এই মুহূর্তের সময়টা আর খুব বেশি হবে না। আপনার হাজবেন্ডকে কিছু আর বলার নেই আপনার শেষ মুহূর্তে? না ভাইয়া, সে যখন পাশে আসলো না বা কথা বলতে চায় না, তাকে আপনার কিছু আর বলারই নাই? আমার বলার নেই। ওকে। গানটা কি আপনি তাকে উদ্দেশ্য করে গাইতে চাচ্ছেন? না, এমনিতে আমার কষ্টের জন্য আর কি গাচ্ছিলাম। শুনি আমরা। কি জ্বালা দিয়ে গেলে মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। কি জ্বালা দিয়ে গেলি মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে,
না দেখিলে পরাণ পুরে। বন্ধু পরবাসী পরের ঘরে আসি, এত কেনে ঘুমে ধরে। পহেলা করে দনি পহাইল রজনী, পহেলা করে দনি পহাইল রজনী। না জানি ননদিনীর ডরে, না দেখিলে পরাণ পুরে।